নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেল তাসনোবা ভয়েসে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের এই গল্পে আপনাদের নিয়ে যাবে কোঙ্কনের নিস্তব্ধ সিন্ধু দুর্গের এক গ্রামে, যেখানে সূর্য ডুবলেই অন্ধকার যেন জীবন্ত হয়ে ওঠে। সেখানে এক প্রাচীন লাল টালির বাড়িতে একা থাকেন বৃদ্ধ অমরনাথ পাটিল। প্রতি রাত ৯:১০টায় ঠিক একটা ফোন আসে, ছেলে বিক্রমের। শুধু একটা প্রশ্ন, আন্না, বাড়িতে একাই আছেন তো? কিন্তু যখন বাড়ির জিনিসপত্র নড়তে শুরু করে, দরজা খোলা হয় চোরের মতো, তখন অমরনাথের মনে জেগে ওঠে ভয়ঙ্কর সন্দেহ। কে এই ছেলে, যাকে তিনি মা বাবা হয়ে বড় করেছেন? টাকার লোভ, না কোনো অদৃশ্য ছায়া? এক রাতের মিথ্যে কথায় খুলে যায় সত্যের এক ভয়াবহ দরজা, যেখানে ভালোবাসা আর বিশ্বাসের মাঝে লুকিয়ে আছে পাগলামির গভীর অন্ধকার। শুনুন এই হৃদয় বিদারক গল্প, যেখানে এক বাবার ভালোবাসা মৃত্যুর চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। সিন্ধুদুর্গের উপকূলীয় খাড়ি থেকে খানিকটা দূরে লুকিয়ে থাকা সেই নিস্তব্ধ ও নিসর্গমোহিত গ্রামটি দিনের আলোয় যেন শহরের সান্নিধ্যের মায়া ছড়িয়ে দিত। কিন্তু সূর্য ডুবলেই সেটি রূপান্তরিত হয়ে উঠত এক অতলান্ত রহস্যাবৃত দ্বীপের মতো, যেখানে অন্ধকারের গভীরতা সবকিছুকে নিজের আলিঙ্গনে টেনে নিত। চারদিকে ছড়িয়ে থাকা সুপারি আর নারকেলের ঘন বাগানগুলোর মধ্য দিয়ে বয়ে আসত উপকূলীয় খাড়েপাটের ঠান্ডা লবণাক্ত বাতাস, আর সেই বাতাসের সঙ্গে মিশে যেত পাতার রহস্যময় ঝমঝম শব্দ, যেন কোনো অদৃশ্য আত্মা ফিসফিসিয়ে কোনো অজানা গান গাইছে। রাত ৮টা বাজলেই গ্রামের অধিকাংশ বাড়ির দরজা বন্ধ হয়ে যেত। চারপাশে ছড়িয়ে পড়ত এক অপার্থিব গা ছমছমে নীরবতা। সেই নীরবতার বুক চিরে একমাত্র আওয়াজ আসত বাগান থেকে, ঝিলঝি পোকার অখণ্ড ও একঘেয়ে ডাক, যা রাতের অন্ধকারকে আরও গাঢ় ও ভয়াবহ করে তুলত। এই ঘন বাগানের একেবারে কেন্দ্রস্থলে সগর্বে দাঁড়িয়েছিল অমরনাথ পাটিলের সেই প্রাচীন ঐতিহ্যবাহী লাল টালির বাড়িটি। বাড়ির আঙিনায় এক বিশাল তুলসী মঞ্চ ছিল, যার পাশে একটি মিটমিটে প্রদীপ তখনও নিজের আলোর লড়াই চালিয়ে যাচ্ছিল। অমরনাথ পাটিল, বয়স ৬০ বছর, স্বভাবে অত্যন্ত শান্ত, মিতভাষী এবং নিজের জগতেই মগ্ন থাকা একজন সাধারণ মানুষ। ঘরের প্রশস্ত বারান্দায় একটি পুরনো কাঠের আরাম কেদারায় তিনি চোখ বন্ধ করে বসেছিলেন। তার মুখে বয়স আর সময়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। স্ত্রীর মৃত্যুর পর গত অনেকগুলো বছর এই বড় বাড়িতে তিনি একাই থাকতেন। তার সঙ্গী বলতে ছিল কেবল এই ঘরের পুরনো স্মৃতিগুলো আর বাইরের সেই অতল সুপারির বাগান। অমরনাথ পাটিল চোখ খুললেন এবং সামনের অন্ধকারের দিকে নজর দিলেন। তার মনে স্মৃতির তোলপাড় শুরু হয়েছিল। স্মৃতির এই ভ্রমণ সব সময় এক জায়গাতেই এসে থামত, তার একমাত্র ছেলে বিক্রম। বিক্রম সিন্ধুদুর্গ শহরের এক নামী ফিন্যান্স কোম্পানিতে ম্যানেজারের বড় পদে কর্মরত ছিল। শহরের মাঝখানে সে এক বিলাসবহুল ফ্ল্যাটে একাই থাকত। অমরনাথ পাটিলের জীবনের সেই ছিল একমাত্র অবলম্বন। অমরনাথ পাটিলের স্ত্রী সুমতির যখন মৃত্যু হয়, তখন বিক্রম মাত্র ৫ বছরের ছিল। সেই অল্প বয়সে মাতৃহীন হওয়া বিক্রমকে দেখে অমরনাথ পাটিলের কলিজা ফেটে যেত। আত্মীয় স্বজনরা দ্বিতীয় বিয়ের জন্য জোরাজুরি করেছিল, কিন্তু অমরনাথ পাটিল পরিষ্কার মানা করে দিয়েছিলেন, আমার ছেলের গায়ে যেন সৎ মায়ের আঁচ না লাগে, আমিই ওর মা আর আমিই ওর বাবা হব। এই ছিল তার দৃঢ় সংকল্প, এবং তিনি তা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। নিজের যৌবনের বছরগুলো তিনি কেবল আর কেবল বিক্রমকে মানুষ করার জন্যই ব্যয় করেছিলেন। খুব ভোরে উঠে ওর টিফিন বানানো, স্কুলের জামাকাপড় ইস্ত্রি করা, ওকে স্কুলে পৌঁছে দেওয়া, ওর অসুখ বিসুখের রাত জেগে সিথানে বসে থাকা, অমরনাথ পাটিল বাবা হিসেবে এবং মা হিসেবে কোনো কমতি রাখেননি। নিজের প্রয়োজনকে বিসর্জন দিয়ে তিনি বিক্রমকে উচ্চশিক্ষা দিয়েছিলেন। ছেলে মেধাবী ছিল, সেও বাবার কষ্টের মর্যাদা রেখেছিল। আজ সে বড় পদে ছিল, কিন্তু যেমন যেমন সে বড় হল, তেমন তেমন সে অমরনাথ পাটিলের থেকে কিছুটা দূরে সরে গেল। শহরের ব্যস্ত জীবনে তার গ্রামে আসার সময় মেলা ভার হয়ে গেল। তবুও অমরনাথ পাটিলের কোনো অভিযোগ ছিল না। ছেলে সুখে আছে তো, ব্যাস, এটুকুই যথেষ্ট। এই সন্তুষ্টিতেই তিনি বেঁচেছিলেন। কিন্তু গত ৩ মাস ধরে এক অদ্ভুত ঘটনা অমরনাথ পাটিলের জীবনের রোজ ঘটছিল। এমন একটি ঘটনা যা অমরনাথ পাটিলের এই নিঝুম জীবনে এক বিচিত্র অস্বস্তির বীজ বুনে দিয়েছিল। অমরনাথ পাটিল কেদারা থেকে উঠে ঘড়ির দিকে তাকালেন। রাত ৯টা বেজে ১০ মিনিট হয়েছিল। তার পেটে এক অজানা ভয়ের দলা পাকিয়ে উঠল।
তিনি ধীরে ধীরে উঠে ঘরের ভেতরের ঘরে এলেন। গত কয়েকদিন ধরে তার ঘরে কিছু একটা অদ্ভুত মনে হচ্ছিল। আমরা বুড়ো হয়েছি তাই হয়তো ভুলে যাওয়ার অভ্যাস বেড়েছে, এই বলে তিনি নিজেকেই বোঝাচ্ছিলেন। কিন্তু কাল রাতে যখন তিনি শুতে গেলেন তখন তার খেয়াল হল যে টেবিলের ওপরের জলের বোতলটি সব সময়ের চেয়ে আলাদা জায়গায় রাখা ছিল। আজ সকালে ঠাকুরঘরের রূপোর প্রদীপটি কিছুটা সরে গিয়েছিল। আলমারির একটা ড্রয়ার যা সব সময় তালাবন্ধ থাকে সেটি কাল তিনি খোলা দেখতে পেলেন। বাড়িতে কেউ আসে না, তাহলে এই জিনিসগুলো কে সরাচ্ছে? নাকি সত্যিই আমার মগজ এখন ক্লান্ত হয়ে যাচ্ছে? এই চিন্তায় তার মাথায় ঝিঝি ধরে যাচ্ছিল। ঘড়ির কাঁটা এগিয়ে চলছিল। ৯টা বেজে ১২ মিনিট। অমরনাথ পাটিলের নজর তার মোবাইলের দিকে আটকে ছিল। ঘরের পুরনো দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ এখন তার হৃৎস্পন্দনের সাথে পাল্লা দিচ্ছিল। ৯টা ১৪ মিনিট এবং ঠিক ৯টা ১৫ মিনিটে মোবাইলের রিং বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল, বিক্রম কলিং। অমরনাথ পাটিল এক দীর্ঘ শ্বাস নিলেন। গত টানা ৩ মাস ধরে রবিবার হোক বা সোমবার, বর্ষাকাল হোক বা শীতকাল, ঠিক রাত ৯:১০টায় বিক্রমের ফোন আসত। শুরুতে অমরনাথ পাটিল ভেবেছিলেন যে ছেলের বাবার জন্য চিন্তা হয় তাই হয়তো রোজ ফোন করে, কিন্তু এই ফোন কলে মায়া কম আর যান্ত্রিকতা বেশি থাকত। অমরনাথ পাটিল ফোন তুললেন এবং কানে দিলেন। হ্যালো। অমরনাথ পাটিলের গলা সব সময়ের মতোই শান্ত ছিল। আন্না। ওপাশ থেকে বিক্রমের সেই নিরাসক্ত এবং আবেগহীন গলা এলো। কেমন আছো রে বাবা? আমি ঠিক আছি। তোমার খাওয়া হয়েছে? অমরনাথ পাটিল সব সময়ের সেই প্রশ্নটি করলেন, যদিও তিনি জানতেন যে বিক্রম এই প্রশ্নের ঠিকঠাক উত্তর দেবে না। হ্যাঁ, হয়েছে, একটি শুকনো উত্তর এলো, এবং তারপরেই সেই নির্দিষ্ট প্রশ্নটি এলো যা গত ৯০ দিন ধরে সে রোজ না ভুল করে জিজ্ঞেস করত। আন্না, বাড়িতে একাই আছেন তো? হ্যাঁ, এটাই সেই প্রশ্ন ছিল। প্রতিদিন রাত ৯:১০টায় বিক্রম এটাই জিজ্ঞেস করত। আজ পর্যন্ত অমরনাথ পাটিল সব সময় সততার সাথে, হ্যাঁ আমি একাই আছি রে, দরজা জানলা সব বন্ধ করে নিয়েছি, এভাবেই উত্তর দিতেন। আর এই উত্তর শোনা মাত্রই বিক্রম সাথে সাথে ঠিক আছে, ঘুমিয়ে পড়ো এখন বলে ফোন কেটে দিত। কিন্তু আজ অমরনাথ পাটিলের মনে এক আলাদা সন্দেহ দানা বেঁধেছিল। ঘরের নড়ে চড়ে যাওয়া জিনিসগুলো, সেই খোলা ড্রয়ার আর বিক্রমের এই রোজকার খোঁজখবর নেওয়া সন্দেহজনক ফোন। আজ অমরনাথ পাটিলের ভেতরের বাবার চেয়ে এক সতর্ক মানুষ জেগে উঠল। তার অন্তরাত্মা থেকে একটা আওয়াজ এলো, আজ সত্যি বলো না, দেখি এর প্রতিক্রিয়া কি হয়। না রে। অমরনাথ পাটিল ফোনটি শক্ত করে ধরে গলায় কিছুটা স্বাভাবিকতা এনে এক মিথ্যে বাক্য উচ্চারণ করলেন। আমি আজ একা নেই বাড়িতে। ওপাশির প্রান্তে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। সেই নিস্তব্ধতা এত দীর্ঘ এবং ভারী ছিল যে অমরনাথ পাটিল বিক্রমের নিঃশ্বাসের গতি বেড়ে যাওয়ার শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলেন। একা নন? তাহলে কে আছে আপনার সাথে এই রাতের বেলা? বিক্রমের গলা হঠাৎ পাল্টে গেল। সেই সমতল গলায় এখন এক বিচিত্র কাঁপুনি এবং স্পষ্ট অনুভূত হওয়া অস্বস্তি চলে এলো। আরে আমাদের অ্যাডভোকেট কিশোর রাও আছেন না, উনি এসেছেন আমার কাছে। উনার এখানে পাশের গ্রামে কোনো এক জমির কারবারের কাজ ছিল, তাই সন্ধ্যায় এলেন, বললেন আজকের রাতটা এখানেই কাটাবেন আর কাল সকালে চলে যাবেন। কি? বিক্রমের গলা এখন রীতিমতো রাগে ফেটে পড়ল। তার সেই চড়া গলা শুনে অমরনাথ পাটিল চমকে গেলেন। কিশোর কাকা ওখানে কি করছেন? উনি উকিল, উনার আপনার কাছে রাতে থাকার কি দরকার? উনি কোন ঘরে আছেন? উনি কি আপনার আশেপাশে আছেন? প্রশ্নের এক ভয়ঙ্কর বন্যা বিক্রম শুরু করে দিল। আরে বিক্রম, কি হলো তোর? এত কেন চড়ছিস? অমরনাথ পাটিল থতমত খেয়ে বললেন, উনি আমার পুরনো বন্ধু, এক রাত থাকছেন, তাতে ক্ষতি কি? আর আমরা পুরনো গল্প করছি হলে। তোর কি কোনো কাজ ছিল? আপনি ওনাকে এখনই এখান থেকে চলে যেতে বলুন। বিক্রম আক্ষরিক অর্থেই চিৎকার করে উঠল। তার গলায় এক পাগলামি ছিল যা অমরনাথ পাটিল আজ পর্যন্ত কখনো শোনেননি। আপনি ওনাকে বলুন যে আপনার শরীর ভালো লাগছে না, ওনাকে হোটেলে গিয়ে থাকতে বলুন। উনি ওখানে থাকা চলবে না আন্না, এখনই ওনাকে বার করে দিন। বিক্রম, পাগল হয়েছিস নাকি তুই? অমরনাথ পাটিলের গলার স্বরও এখন কিছুটা বাড়ল। আমি আমার বাড়িতে আসা অতিথিকে, তাও আবার আমার পুরনো বন্ধুকে, রাত ৯:৩০টায় বাড়ি থেকে বের করব কিভাবে? আর তোর সমস্যাটা কি সেটা তো বলবি। আমি একা নেই, তাতে তোর রাগ করার মতো কি আছে? ওপাশ থেকে আবার কয়েক সেকেন্ডের স্তব্ধতা এলো। কেবল বিক্রমের হাঁপানোর মতো নিঃশব্দ আওয়াজ শোনা যাচ্ছিল। ঠিক আছে,
বিক্রমের গলা এখন হঠাৎ অত্যন্ত শীতল এবং দমে যাওয়া হয়ে গেল। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, কাল কথা হবে আমাদের। কিন্তু বিক্রম, শোনো তো। খট করে ফোন কেটে গেল। বন্ধুরা, অমরনাথ পাটিলের জীবনে এখন এক ভয়ঙ্কর রহস্য উন্মোচিত হতে চলেছে। বিক্রমের সেই সন্দেহজনক আচরণের পেছনের কালো সত্য কি হবে? সে কি সত্যি সত্যিই রাতের বেলা গ্রামে আসবে? সেটা আমি তোমাদের গল্পের পরের অংশে বলবই, কিন্তু তার আগে একটি ছোট্ট অনুরোধ। যদি তোমাদের এখান পর্যন্ত এই রোমাঞ্চকর গল্পটি ভালো লেগে থাকে, তবে ভিডিওটিকে এখনই একটি লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার চেনাজানা গ্রুপগুলোতে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, একটি বিশেষ প্রশ্ন, তুমি এই ভিডিওটি কোন গ্রাম বা শহর থেকে দেখছো সেটা আমাকে নিচে কমেন্ট করে এখনই জানাও। আমার পড়তে খুব ভালো লাগবে। তাহলে চলো ফেরা যাক আবার আমাদের গল্পের যাত্রায়। দেখা যাক সেই ভয়ঙ্কর রাতে আগে কি ঘটল। অমরনাথ পাটিল কানে ফোন দিয়ে ওভাবেই স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। মোবাইলের স্ক্রিনের আলো নিভে গেল এবং ঘরে আবারও সেই ঘুটঘুটে অন্ধকার আর নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। কিন্তু এখন এই নীরবতা অমরনাথ পাটিলকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তার হাত পায়ে দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল, কপালে ঘাম জমতে শুরু করল। তিনি ফোন পাশে রাখলেন এবং ধপ করে এক চেয়ারে বসে পড়লেন। তার হৃদয় দ্রুত ধুকপুক করছিল। বিক্রমের সেই প্রতিক্রিয়া, সেই রাগ, সেই অস্বস্তি, এইসব কি ছিল? বাবা বাড়িতে একা নেই, তার সাথে কেউ আছে, এটা শুনে যে কোনো ছেলের সুস্থি হওয়ার কথা। কিন্তু বিক্রম রেগে গেল কেন? সে কিশোর রাওকে বাড়ি থেকে বের করার জন্য এত জেদ করছিল কেন? সে কেন রোজ রাত 9:15তেই ফোন করে আমি একা আছি কিনা তা নিশ্চিত হতো? হঠাৎ অমরনাথ পাটিলের নজরও সেই আলমারির ড্রয়ারের দিকে গেল, যা কাল খোলা দেখা গিয়েছিল। তার মস্তিষ্কে এক ভয়ঙ্কর এবং হৃৎস্পন্দন থামিয়ে দেওয়ার মতো চিন্তা খেলে গেল। বিক্রম আজ পর্যন্ত কখনো রবিবার বা ছুটির দিনে হঠাৎ গ্রামে আসার কষ্ট করেনি, কিন্তু সে যদি শহরে থাকে তবে বাড়িতে এই জিনিসগুলো কে নাড়াচ্ছে? আমার অনুপস্থিতিতে বা আমি রাতে গভীর ঘুমে থাকাকালীন কেউ কি এই বাড়িতে আসছে? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, বিক্রম আমাকে রাতের বেলায় এই নির্জন বাড়িতে একাই কেন দেখতে চায়? অমরনাথ পাটিলের চোখের সামনে তার নিজের ছেলের মুখ ভেসে উঠল এবং এক অজানা ভয়াবহ সন্দেহে তার সমগ্র অস্তিত্বকে গ্রাস করে নিল। রাত এখন সবে শুরু হয়েছে এবং অমরনাথ পাটিলের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঝড়ের এটি কেবল পূর্বাভাস ছিল। সেই ফোন কেটে যাওয়ার পরের রাতটি অমরনাথ পাটিলের কাছে এক যুগের মতো মনে হল। বিছানায় শুয়ে শুয়ে তিনি ছাদের দিকে শূন্য নজরে তাকিয়ে রইলেন। ঘুম তার চোখ থেকে বহু দূরে পালিয়ে গিয়েছিল। বাইরের ঝিঝি পোকার শব্দ এখন তার কাছে আরও বেশি ভয়াবহ মনে হচ্ছিল। মনের ভেতরে সন্দেহের পোকাটি সেই শব্দের চেয়েও তীব্রভাবে কিলবিল করছিল। আমার বিক্রম, আমার একমাত্র ছেলে, আমার বাড়িতে আমি একা থাকাকালীনই রাতের বেলা আমাকে কেন খুঁজছে? আমি একা নেই এটা শুনে ও এতটা কেন বিচলিত হলো? এই প্রশ্নগুলো তার মগজ কুড়ে খাচ্ছিল। রাতের সেই অতল নিস্তব্ধতায় ঘরের পুরনো কাঠের আসবাবের অনিচ্ছাকৃত সামান্য কট করে আওয়াজ হলেও অমরনাথ পাটিলের বুক কেঁপে উঠছিল। তার প্রতিনিয়ত মনে হচ্ছিল যে কেউ হয়তো দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সারা রাত তিনি এপাশ ওপাশ করলেন, কিন্তু উত্তরের কোনো কুলকিনারা খুঁজে পেলেন না। পরের দিন সকাল হল। জানলা দিয়ে আসা নরম রোদ ঘরের অন্ধকার দূর করল, কিন্তু অমরনাথ পাটিলের মনের অন্ধকার আর ভয় একই রকম ছিল। সকালে উঠে তিনি এক দৃঢ় সিদ্ধান্ত নিলেন। এখন কেবল সন্দেহের ঘোরে আটকে থাকা চলবে না, সত্যের সন্ধান করতে হবে। তিনি চায়ের চুমুক দিলেন এবং গ্রামের মোবাইল আর ইলেকট্রনিক্সের দোকান চালানো বিকাশকে ফোন করলেন। বিকাশ ছিল 25 বছর বয়সী এক তরুণ। কিছুক্ষণ পরেই বিকাশ তার সরঞ্জামের ব্যাগ নিয়ে হাজির হল। কি অমরনাথ কাকা, হঠাৎ কি দরকার পড়ল? বিকাশ হাসি মুখে জিজ্ঞেস করল। অমরনাথ পাটিল মুখের ভাব লুকিয়ে এক কৃত্রিম হাসি এনে বললেন, আরে বিকাশ, আজকাল গ্রামে চোর ছ্যাচোর বেড়েছে শুনছি। বুড়ো মানুষ, বাড়িতে একাই থাকি। ছেলেও পরশুদিন বলল যে নিরাপত্তার জন্য বাড়িতে ক্যামেরা বসিয়ে নিতে। তাই বললাম দুটো গোপন সিসিটিভি ক্যামেরা বসিয়ে দিত, কিন্তু ওগুলো যেন কাউকে না দেখায়, একদম লুকিয়ে বসাস। বিকাশ মাথা নাড়ল। সে ওয়াইফাইয়ের মাধ্যমে চলা অত্যন্ত ছোট বোতামের আকারের লেন্সযুক্ত দুটি ক্যামেরা বের করল। একটি ক্যামেরা সে হলের সেই পুরনো কাঠের আলমারির ওপরে একটি সাজানো জিনিসের পেছনে এমনভাবে লুকালো যে সেখান থেকে সদর দরজা এবং ড্রয়ার স্পষ্ট দেখা যায়। দ্বিতীয় ক্যামেরাটি সে অমরনাথ পাটিলের বেডরুমের দরজার ওপরের দেওয়ালে পুরনো ফটো ফ্রেমের কোণে বসালো। বিকাশ অমরনাথ পাটিলের মোবাইলে একটি অ্যাপ ইনস্টল করে দিল। কাকা, এই দেখুন,
এই অ্যাপে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে দেখতে পাবেন ঘরে কে চলছে, আর এতে মোশন সেন্সার আছে, অর্থাৎ রাতের অন্ধকারে ঘরে কোনো নড়াচড়া হলে ক্যামেরার সাথে সাথে রেকর্ডিং শুরু করবে আর আপনার মোবাইলে সেভ করে দেবে। বিকাশ বুঝিয়ে বলল। বিকাশ চলে যাওয়ার পর অমরনাথ পাটিল ঘরের দরজা ভেতর থেকে শক্ত করে বন্ধ করে নিলেন। এখন কেবল অপেক্ষা করাই ছিল একমাত্র পথ। প্রথম রাত ঠিক 9:15 বাজল। মোবাইল বেজে উঠল। বিক্রমের ফোন। অমরনাথ পাটিল নিঃশ্বাস বন্ধ করে ফোন তুললেন। আন্না, বাড়িতে একাই আছেন তো? সবসময় সেই শুকনো প্রশ্ন। হ্যাঁ রে বাবা, একাই আছি, দরজা জানলা সব বন্ধ করে নিয়েছি। অমরনাথ পাটিল কালকের মিথ্যেটা এড়িয়ে আজ স্বাভাবিক উত্তরই দিলেন। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। বিক্রম আগের মতোই ফোন কেটে দিল। সেই রাত্রি অমরনাথ পাটিল আধা ঘুমে কাটালেন। প্রতি ঘণ্টা অন্তর তিনি মোবাইলের অ্যাপটি খুলে দেখছিলেন, কিন্তু ক্যামেরায় কেবল অন্ধকার আর নিস্তব্ধতাই ছিল, কিছুই ঘটল না। দ্বিতীয় রাত্রিও এভাবেই কাটল। 9:15টায় ফোন এলো। অমরনাথ পাটিল একাই আছি বললেন। সারা রাত কোনো নড়াচড়া হল না। দুদিন কিছু না ঘটার ফলে অমরনাথ পাটিলের মনের সন্দেহের জায়গা এখন অপরাধ বোধ নিতে শুরু করল। আরে রে, আমি কি পাগল মানুষ! নিজের গর্ভজাত ছেলের ওপর, যাকে আমি হাতের তালুর ওপর আগলে মানুষ করেছি, তার ওপর আমি কিভাবে এমন সন্দেহ করতে পারি? ও কাজের চাপে ছিল, তাই হয়তো কাল রেগে গিয়েছিল, আর আমি বুড়ো বাবা ওর ওপর নজরদারি করার জন্য বাড়িতে ক্যামেরা লাগিয়ে বসে আছি। অমরনাথ পাটিলের নিজেরই লজ্জা হতে লাগল। তিনি ঠিক করলেন যে কাল সকালে উঠে এই ক্যামেরাগুলো খুলে ফেলে দেবেন। এই শান্তিতেই তৃতীয় দিন রাতে তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন। কিন্তু তৃতীয় রাতটি নিয়তি অমরনাথ পাটিলের জীবনের সবচেয়ে মিশমিশে কালো অধ্যায়ে লিখে রেখেছিল। রাত তখন 2:30 বেজেছিল। চারদিকে শ্মশানের নিস্তব্ধতা। অমরনাথ পাটিলের হঠাৎ কোনো এক সূক্ষ্ম আওয়াজে ঘুম ভেঙে গেল। ক্লিক। সদর দরজায় তালায় চাবি ঘোরানোর সেই অত্যন্ত ক্ষীণ আওয়াজ হল। অমরনাথ পাটিলের চোখ চট করে খুলে গেল, গায়ে কাঁটা দিয়ে উঠল। তিনি বিছানা থেকে উঠতে যাবেন, এমন সময় হলে কারোর পায়ের আওয়াজ শুনতে পেলেন। কেউ একজন পা টিপে টিপে ঘরে ঢুকেছিল। অমরনাথ পাটিল নিজের নিঃশ্বাস চেপে ধরলেন। তিনি নিজের জায়গা থেকে একদম নড়লেন না। তিনি চোখ শক্ত করে বন্ধ করে নিলেন এবং নিজেকে গভীর ঘুমে থাকার ভান করানোর চেষ্টা করলেন। বুকের ধুকপুকুনি এতটা বেড়ে গিয়েছিল যে তার ভয় হচ্ছিল সেই নিস্তব্ধতায় বাইরের লোকটিও না আবার তা শুনে ফেলে। হলের আলমারির ড্রয়ার খুব ধীরে খোলার শব্দ শোনা গেল। কিছু নথিপত্রের খসখসানি হল। কিছু মিনিট পর সেই পা ফেলে চলা শব্দ বেডরুমের দিকে আসতে শুরু করল। পা দরজায় এসে থামল, কিন্তু তিনি অনুভব করতে পারছিলেন যে কেউ তার মাথার কাছে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। সেই মুহূর্তটা যেন বছরের মতো দীর্ঘ মনে হচ্ছিল। প্রায় 2-3 মিনিট পর সেই পা আবার পিছু ফিরল। সদর দরজা ধীরে করে বন্ধ হল, আর বাইরের রাস্তা থেকে একটা গাড়ির ইঞ্জিন চালু হয়ে দূরে চলে যাওয়ার শব্দ ভেসে এলো। অমরনাথ পাটিল চোখ খুললেন। তিনি পুরোপুরি ঘামে ভিজে গিয়েছিলেন। শরীর থরথর করে কাঁপছিল। রাতটা কোনো মতে শেষ হল, আর ভোর হল। আলো ফুটতেই অমরনাথ পাটিল তার কাঁপতে থাকা হাত মোবাইলের দিকে নিয়ে গেলেন। তিনি সিসিটিভির অ্যাপ খুললেন আর রাতের রেকর্ডিং প্লে করলেন। মোবাইলের স্ক্রিনে রাত 2:37 রেকর্ডিং শুরু হল। নাইট ভিশন ক্যামেরায় সাদাটে রঙের দৃশ্যগুলো দেখা যাচ্ছিল। সদর দরজা অত্যন্ত ধীরে করে খোলা হল। দরজা দিয়ে এক ব্যক্তি ভেতরে এলো। সেই ব্যক্তির মুখ স্ক্রিনে স্পষ্ট দেখা গেল, আর অমরনাথ পাটিলের হাত থেকে মোবাইলটা নিচে পড়তে পড়তে বেঁচে গেল। ওটা বিক্রম ছিল, তার নিজের ছেলে, যাকে তিনি সারা জীবন হাতের তালুর ফোঁড়ার মতো আগলে রেখেছিলেন। রেকর্ডিংয়ে বিক্রমের হাতে বাড়ির ডুপ্লিকেট চাবি ছিল। তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না, একদম নির্বিকার পাথরের মতো মুখ। সে সোজাসুজি হলের কাঠের আলমারির দিকে গেল। পকেট থেকে একটা ছোট টর্চ বের করে সে ড্রয়ার খুলল। সেখানে থাকা বাড়ির নথিপত্র, জমির দলিল, 7 বাড়া এবং ব্যাংকের পাসবইগুলোর সে নিজের মোবাইলে চটপট ছবি তুলল। কাগজপত্রগুলো যেখানকার সেখানে রেখে সে ড্রয়ার বন্ধ করল। কিন্তু এরপরের দৃশ্যটা অমরনাথ পাটিলের বাবার হৃদয় আঘাত করার মতো ছিল। বিক্রম বেডরুমের দরজায় এলো। দ্বিতীয় ক্যামেরায় তাকে স্পষ্ট দেখা যাচ্ছিল। সে ভেতরে এলো এবং ঘুমন্ত অমরনাথ পাটিলের বিছানার পাশে দাঁড়িয়ে রইল। তার চোখ অমরনাথ পাটিলের মুখের ওপর স্থির হয়েছিল। 1 মিনিট 2 মিনিট সে ঠিক ওভাবেই মূর্তির মতো দাঁড়িয়ে ঘুমন্ত বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তার সেই শূন্যে তাকিয়ে থাকা এবং অনুভূতিহীন দৃষ্টিতে এক ভয়ানক নিষ্ঠুরতা ছিল, যেন সে নিজের বাবার বেঁচে থাকা বা ঘুমের ব্যাপারে নিশ্চিত হতে চাচ্ছিল। তারপর সে ফিরল এবং শান্তভাবে যে পথে এসেছিল সে পথেই চলে গেল। অমরনাথ পাটিলের চোখ থেকে অঝরে জল পড়তে শুরু করল। শ্বাস যেন আটকে আসছিল। তিনি কান্নার বেগ সামলাতে পারলেন না।
আমার নিজের ছেলে, আমার নিজের কলিজার টুকরো আমার বাড়িতে এইভাবে মাঝরাতে চোরের মতো কেন আসছে? ও কিসের ছবি তুলছিল? আর ও আমার দিকে ওভাবে কেন তাকিয়েছিল, ঠিক যেমন একজন কসাই ছাগলের দিকে তাকিয়ে থাকে? অমরনাথ পাটিলের চিন্তা সব অসাড় হয়ে গেল। তার মগজ শূন্য হয়ে গিয়েছিল। সারা জীবনের সমস্ত উপার্জন, সমস্ত ভালোবাসা এক মুহূর্তে মাটি হয়ে যাওয়ার মতো মনে হচ্ছিল। তিনিও বুঝতে পেরেছিলেন যে তার জীবন এখন বিপন্ন, আর সেই বিপদ বাইরে থেকে নয়, বরং নিজের রক্তের থেকেই। কিন্তু অমরনাথ পাটিলও কাঁচা খেলোয়াড় ছিলেন না। তিনি ভেঙে পড়ে চুপচাপ বসে থাকার মতো মানুষ ছিলেন না। তিনি চোখ মুছলেন। চোখে এখন কষ্টের চেয়ে সত্য খুঁজে পাওয়ার জেদ তৈরি হয়েছিল। তিনি তড়িমড়ি স্নান করলেন, জামাকাপড় পরলেন, আর বাড়িতে তালা দিয়ে সরাসরি বেরিয়ে পড়লেন। সকাল ৮টার বাস ধরে তিনি সোজা সিন্ধুদুর্গ পৌঁছালেন। সিন্ধুদুর্গ কোর্টের কাছে অ্যাডভোকেট কিশোর রাওয়ের অফিসে যখন অমরনাথ পাটিল ঢুকলেন, তখন কিশোর রাও ফাইল চেক করতে মগ্ন ছিলেন। অমরনাথ পাটিলের ফ্যাকাশে মুখ দেখে কিশোর রাও চট করে আসন থেকে উঠে পড়লেন। আরে অমরনাথ, কি হলো? এমন হঠাৎ, আর তোর মুখ এমন শুকিয়ে গেছে কেন? শরীর ঠিক আছে তো? অমরনাথ পাটিল কোনো কথা না বলে মোবাইল বের করে রাতের ভিডিওটি অন করে কিশোর রাওয়ের হাতে দিলেন। কিশোর রাও চোখের চশমা ঠিক করে ভিডিওটি দেখতে থাকলেন। যেমন যেমন দৃশ্য এগোচ্ছিল, তেমন তেমন কিশোর রাওয়ের কপালে চিন্তার ভাঁজ গভীর হচ্ছিল। ভিডিও শেষ হওয়ার পর তিনি এক দীর্ঘশ্বাস ছাড়লেন এবং চেয়ারে বসে পড়লেন। তার মুখে অত্যন্ত ধাক্কা এবং গাম্ভীর্য ছিল। অমরনাথ, এটা অত্যন্ত গুরুতর। কিশোর রাওয়ের গলা ছিল চাপা এবং রহস্যময়। বিক্রম বাড়িতে অনধিকার প্রবেশ করছে, এটা তো ভয়ানক বটেই, কিন্তু তার চেয়েও ভয়ানক ব্যাপার হল ও যা কিছু করছে তা পুরোপুরি পরিকল্পনা করে এবং নিয়ম মাফিক করছে। ও তোর নথিপত্রের ছবি কেন তুলছে? আমি কিছুই বুঝতে পারছি না কিশোর। অমরনাথ পাটিলের গলা কাঁপছিল। ওর টাকার কি অভাব? ফিন্যান্স কোম্পানিতে এত বড় পদে আছে, ভালো মাইনে পায়, আর যদি কিছু দরকারি হতো তাহলে আমাকে সগর্বে কেন বলল না? চোরের মতো মাঝরাতে কেন আসছে? আর ও আমার দিকে ওভাবে কেন তাকিয়েছিল? আমার ভয় লাগছে কিশোর। কিশোর রাও অমরনাথ পাটিলের কাঁধে হাত রাখলেন। শান্ত হও অমরনাথ, আমরা আবেগে ভেসে গেলে চলবে না। যদিও তোর অগোচরে তোর নথিপত্র চেক করছে আর মাঝরাতে তুই একা আছিস কিনা সেটা নিশ্চিত করছে, তার মানে ও বড় এবং ভয়ঙ্কর কোনো পরিকল্পনা করছে। জমির কারবার, ইন্স্যুরেন্স নাকি অন্য কিছু। ওকে সরাসরি জিজ্ঞেস করে কোনো লাভ নেই। ও সাবধান হয়ে যাবে, নয়তো সব অস্বীকার করবে। তাহলে এখন কি করব? অমরনাথ পাটিল হতাশভাবে জিজ্ঞেস করলেন। কিশোর রাওয়ের চোখ এখন একজন উকিলের মতো তীক্ষ্ণ হয়ে উঠল। তিনি আসন থেকে উঠে নিজের কোট পরে নিলেন। অমরনাথ, যদি বিক্রম তোর অনুমতি ছাড়া তোর বাড়িতে ঢুকে তোর ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করতে পারে, তবে আমাদেরও সেই ভাষাতেই উত্তর দিতে হবে। বিক্রম এখন অফিসে থাকবে না। হ্যাঁ, ও সকাল ৯টাতেই অফিসে চলে যায়। অমরনাথ পাটিল বললেন। তোর কাছে ওর ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি আছে না, যেটা ও তোকে ইমার্জেন্সির জন্য দিয়েছিল? কিশোর রাও জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আছে আমার কাছে। তাহলে চলো। কিশোর রাও গাড়ির চাবি তুললেন। এখন আমরা বিক্রমের ফ্ল্যাটে যাব। ও তোর নথিপত্রে কি খুঁজছিল তার উত্তর ওর বাড়িতেই লুকিয়ে থাকবে। ওর ওই বিলাসবহুল ফ্ল্যাটেই সত্যটা খুঁজে বের করতে হবে আমাদের। অমরনাথ পাটিলের পেটে আবারও ভয়ের দলা পাকিয়ে উঠল। যে ছেলের বাড়িতে আজ পর্যন্ত তিনি সগর্বে আর গর্বের সাথে যেতেন, আজ সেই বাড়িতেই তাকে একজন অপরাধীর তল্লাশি নেওয়ার মতো যেতে হচ্ছিল। সিন্ধুদুর্গের সেই জনাকীর্ণ রাস্তা দিয়ে অ্যাডভোকেট কিশোর রাওয়ের গাড়ি দ্রুত গতিতে ছুটছিল। অমরনাথ পাটিল পাশের সিটে বসেছিলেন, কিন্তু তার নজর রাস্তার দিকে ছিল না। জানলার বাইরে দিয়ে চলে যাওয়া গাছগুলোর মতো তার মাথায় চিন্তাও দ্রুত ছুটছিল। গাড়ি একটা অভিজাত আবাসনের বিলাসবহুল টাওয়ারের সামনে এসে থামল। লিফটে করে ৭ তলায় যাওয়ার সময় অমরনাথ পাটিলের বুক দুরুদুরু করছিল। যে ছেলের বাড়িতে আসার সময় সবসময় বাবার বুক গর্বে ফুলে উঠত, আজ সেই দরজার সামনে দাঁড়িয়ে অমরনাথ পাটিলের নিজেরই লজ্জা হচ্ছিল। অমরনাথ পাটিল কাঁপতে থাকা হাতে পকেট থেকে ডুপ্লিকেট চাবি বের করলেন। তালাতে চাবি ঘোরানোর সময় তার আঙুল কাঁপছিল। ক্লিক শব্দে দরজা খুলল। ফ্ল্যাটে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। বাড়িটা অত্যন্ত পরিপাটি এবং ঝকঝকে ছিল, কিন্তু সেখানে বাড়ির মতো কোনো উষ্ণতা ছিল না। কোনো এক যান্ত্রিক, নিরাবেগ মানুষের বাড়ির মতো মনে হচ্ছিল। অমরনাথ, সময় কম, তুমি বেডরুমটা দেখো, আমি হলে আর টেবিলে কিছু পাওয়া যায় কিনা দেখছি। কিশোর রাও উকিল সুলভ চটপটে ভঙ্গিতে তল্লাশি শুরু করলেন। অমরনাথ পাটিল বেডরুমে গেলেন। সেখানে বিক্রমের জামা কাপড়, কিছু পারফিউম আর দামি দামি জিনিস ছিল,
কিন্তু অমরনাথ পাটিলের নজরে কোনো সন্দেহজনক কিছু এলো না। এমন সময় হল থেকে কিশোর রাওয়ের ডাকার শব্দ শোনা গেল। অমরনাথ, এদিকে এসো তাড়াতাড়ি। অমরনাথ পাটিল দৌড়ে হলে এলেন। কিশোররাও বিক্রমের ল্যাপটপ, টেবিল আর তার নিচের কিছু ড্রয়ার খুলেছিলেন। তার হাতে কিছু ফাইল আর লাল রঙের সিল লাগানো কাগজ ছিল। কিশোর রাওয়ের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কি হয়েছে কিশোর? ওই কাগজগুলোতে কি আছে? অমরনাথ পাটিল ভয় পেয়ে জিজ্ঞেস করলেন। অমরনাথ, বিক্রম বড় বিপদে আছে আর ও নিজেই নিজেকেই গর্তে ফেলেছে। কিশোর রাও ফাইলের পাতা উল্টাতে উল্টাতে বললেন, এই দেখো, এগুলো শেয়ার মার্কেটের ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিংয়ের নথিপত্র। বিক্রম বাজারে প্রচুর টাকাবাজি ধরেছিল এবং এই সব কিছু ও হেরেছে। এগুলো ব্যাংকের রিকভারি নোটিস। ওর ওপর প্রায় 2 থেকে 2.5 কোটি টাকার ঋণ আছে। ফিন্যান্স কোম্পানির পদের অপব্যবহার করে সে কিছু ভুয়ো অ্যাকাউন্ট থেকেও টাকা সরিয়েছিল। সেটার ইনকোয়ারি শুরু হয়েছে। 2 কোটি? এই সংখ্যাটা শোনা মাত্রই অমরনাথ পাটিলের পায়ের নিচের মাটি সরে গেল। তার মাথা ঘুরতে লাগল। তিনি সোফায় ধপ করে বসে পড়লেন। আমার ছেলে এত বড় ঋণের জালে জড়িয়েছে, আর ও আমাকে ঘুণাক্ষরেও জানতে দিল না। আরে কিশোর, ও আমাকে একবার বলতো, আমি আমার বাবার সেই সুপারির বাগান, এই বাড়ি সব বিক্রি করে দিতাম রে। আমার ছেলের জীবনের চেয়ে আমার কাছে ওই মাটি বড় ছিল না। কিন্তু ও আমাকে পর ভাবল কেন? অমরনাথ পাটিলের চোখে জলের বাঁধ ভেঙে গেল। বাবার হৃদয়ে লাগা এটা প্রথম বড় ধাক্কা। কিন্তু ধাক্কা এখানেই শেষ হওয়ার ছিল না। অমরনাথ, কান্না থামাও আর এটা দেখো। কিশোর রাও একটি মোটা কাগজের ওপর আঙুল রেখে সেটা অমরনাথ পাটিলের সামনে ধরলেন। তোর ছেলে তোকে পর ভাবেনি, ও তোকে বিক্রি করতে বেরিয়েছে। অমরনাথ পাটিল চোখ মুছে সেই কাগজের দিকে তাকালেন। ওটা একটা স্ট্যাম্প পেপার ছিল। তাতে মোটা অক্ষরে লেখা ছিল কুল মুখতার পত্র, পাওয়ার অফ অ্যাটর্নি। নিচে অমরনাথ পাটিলের সই ছিল। কিন্তু কিশোর, আমি তো এমন কোনো কাগজ বানাইনি। আর এই সই তো আমারই। অমরনাথ পাটিল হতভম্ব হয়ে বললেন। এটা তোর সই নয় অমরনাথ, এটা তোর সইয়ের হুবহু নকল করা জাল সই। আমি গত 30 বছর ওকালতি করছি, আসল আর নকল সইয়ের পার্থক্য আমি 1 সেকেন্ডে চিনতে পারি। বিক্রম তোর অগোচরে এই পাওয়ার অফ অ্যাটর্নি নিজের নামে করিয়ে নিয়েছে। এর অর্থ হল সে তোর ওই কোটি কোটি টাকার বাগান আর বাড়ি তোর অনুমতি ছাড়াই যে কোনো সময় বিক্রি করতে পারে। অমরনাথ পাটিলের হাত থরথর করে কাঁপতে লাগল। কাল রাতে সিসিটিভিতে বিক্রম ড্রয়ারের যে নথিপত্রের ছবি তুলছিল তার পেছনের সত্যটা এখন পরিষ্কার হল। সে বাবার সম্পত্তি বিক্রি করতে চেয়েছিল। ঠিক সেই সময় কিশোর রাও টেবিলের সবচেয়ে নিচের একটা লক করা ড্রয়ার পিনের সাহায্যে খুললেন। তাতে একটা ছোট রঙের বোতল আর কিছু ওষুধের পাতা ছিল। কিশোর রাও বোতলের লেবেল পড়লেন এবং শিউরে উঠলেন। অমরনাথ, এটা সিডেটিভ, ঘুম আনানোর এবং পেশি শিথিল করার অত্যন্ত কড়া ওষুধ। এটা বেশি পরিমাণে দিলে মানুষের শ্বাস রুদ্ধ হয়ে সে ঘুমন্ত অবস্থাতেই মারা যেতে পারে। এটা শোনা মাত্রই অমরনাথ পাটিলের গায়ে কাঁটা দিয়ে উঠল। ঋণ, জাল সই, ঘুমের ওষুধ, রাতে চুরি করে ঢোকা, এই সব এলোমেলো টুকরোগুলো দিয়ে এখন একটা ভয়ানক আকৃতি তৈরি হচ্ছিল, এবং সেই আকৃতিটা ছিল একটি খুনের। সেই নিস্তব্ধতায় হঠাৎ অমরনাথ পাটিলের মোবাইল বেজে উঠল। তিনি চমকে পকেট থেকে ফোন বের করলেন। স্ক্রিনে লতিকা কাকিমা প্রতিবেশী নাম লেখা ছিল। অমরনাথ পাটিল ফোন তুললেন। হ্যালো বৌদি। অমরনাথ, কোথায় আপনি? ওপাশ থেকে লতিকা কাকিমার প্রচণ্ড ভীত এবং হাঁপাতে থাকা শব্দ শোনা গেল। বাড়িতে তাড়াতাড়ি আসুন, আপনার বাড়ি থেকে গ্যাসের ভয়ানক গন্ধ আসছে। আমি আপনাকে টিফিন দিতে এসেছিলাম, কিন্তু আঙিনাতে এই গ্যাসের এত তীব্র গন্ধ আসছে যে আমার মাথা ঝিমঝিম করতে শুরু করেছে। কি? গ্যাসের গন্ধ? অমরনাথ পাটিলের চোখ বড় বড় হয়ে গেল। হ্যাঁ অমরনাথ, আমি ভয়ে বাড়িতে কোনো আলো জ্বালাইনি। স্পার্ক হলে পুরো বাগান বাড়ি উড়ে যাবে। আপনি যেখানেই থাকুন তাড়াতাড়ি আসুন। লতিকা কাকিমা প্রায় কেঁদে ফেলেছিলেন। আমরা আমরা আধ ঘন্টার মধ্যে পৌঁছাচ্ছি বৌদি। আপনি বাড়ির থেকে দূরে গিয়ে দাঁড়ান। কাউকে আলো বা আগুন জ্বালাতে দেবেন না। অমরনাথ পাটিল ফোন কাটলেন। তার মুখ এখন পুরোপুরি মৃত মানুষের মতো হয়ে গিয়েছিল। কিশোর, আমার বাড়িতে গ্যাস লিক হচ্ছে। আমাদের এখনই গ্রামে যেতে হবে। কিশোর রাও মুহূর্তের বিলম্ব না করে সেই ওষুধের বোতলটি ব্যাগে পুরলেন এবং তারা দুজনেই ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়লেন। সিন্ধুদুর্গ থেকে গ্রাম ফিরে আসার এই যাত্রাটা ছিল কোনো এক ভয়ানক দুঃস্বপ্নের মতো। গাড়ির টায়ার রাস্তায় ঘষার আওয়াজ ছাড়া গাড়িতে এক ভয়ানক নীরবতা ছিল। অমরনাথ পাটিলের চোখের সামনে বিক্রমের ছোটবেলা ভেসে উঠছিল। যে হাতে তিনি ওকে খাইয়েছিলেন, যে হাতে ওকে হাঁটতে শিখিয়েছিলেন, সেই হাতই আজ বাবার জন্যে মৃত্যুর ফাঁদ বুনছিল।
টাকার জন্যে মানুষ এতটা অন্ধ হতে পারে যে সে নিজের জন্মদাতা বাবাকে পুড়িয়ে মারতে তৈরি হবে? অমরনাথ পাটিলের মনে চিন্তার তোলপাড় শুরু হয়েছিল। কোনো মতে গাড়ি গ্রামের সীমান্তে পৌঁছাল এবং অমরনাথ পাটিলের বাড়ির সামনে এসে জোরে ব্রেক কষল। গাড়ি থেকে নামতেই বাতাসে সেই তীব্র এবং প্রাণঘাতী গ্যাসের গন্ধ তারা অনুভব করলেন। লতিকা কাকিমা দূরে রাস্তার ওপর ভয়ে দাঁড়িয়েছিলেন। কিশোররাও গাড়ির টর্চ হাতে নিলেন। অমরনাথ, তুমি বাইরেই থাকো, আমি দেখে আসছি। না কিশোর, আমার ঘরটা, আমিও আসব। অমরনাথ পাটিল দৃঢ়ভাবে বললেন। দুজনের শার্ট দিয়ে নাক মুখ শক্ত করে বেঁধে নিলেন এবং অত্যন্ত সতর্কতার সাথে বাড়ির ভেতরে ঢুকলেন। তারা প্রথমে হলের সমস্ত জানলা দরজা অবারিতভাবে খুলে দিলেন, যাতে গ্যাস বাইরে বেরিয়ে যায়। গন্ধ অনুসরণ করে তারা রান্নাঘরে পৌঁছলেন। কিশোররাও টর্চের আলো গ্যাস সিলিন্ডারের দিকে ফেললেন এবং সেখানে যে দৃশ্য দেখা গেল তাতে দুজনেরই বুকের ধুকপুকুনি বন্ধ হয়ে গেল। সিলিন্ডারের রেগুলেটরের সাথে একটা অদ্ভুত লাল রঙের মোটা তার যুক্ত করা ছিল। সেই তারটি গ্যাস ওভেনের পেছন দিয়ে গিয়ে একটা ছোট ডিজিটাল যন্ত্রের সাথে যুক্ত করা ছিল। সেই যন্ত্রের উপর লাল রঙের সংখ্যা জ্বলছিল। কিশোররাও নিচে ঝুঁকলেন। তিনি সাবধানে সেই যন্ত্রটি দেখলেন। অমরনাথ, এটা ডিজিটাল টাইমার! কিশোর রাওয়ের গলা ভয়ে কাঁপছিল। তিনি টর্চের আলো সেই জ্বলন্ত সংখ্যাগুলোর ওপর ফেললেন। তাতে সময় সেট করা ছিল 3 AM। অমরনাথ পাটিলের শ্বাস নেওয়া কঠিন হয়ে যাচ্ছিল। অর্থাৎ বিক্রম এই টাইমারটি এমনভাবে সেট করেছিল যে ঠিক রাত 3টের সময় গ্যাসের নব একা একাই খুলে যাবে এবং পুরো বাড়িতে গ্যাস ছড়িয়ে পড়বে। রাত 3টের সময় আপনি গভীর ঘুমে থাকবেন এবং যতক্ষণ আপনার ঘুম ভাঙবে ততক্ষণ অনেক দেরি হয়ে যাবে। আপনি শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবেন এবং সকালে যখন কেউ দরজা খুলতে আসবে বা ভুল করে কোনো স্পার্ক হবে, তখন পুরো বাড়ি এক ভয়ানক বিস্ফোরণে উড়ে যাবে। কেউ ঘুণক্ষরেও সন্দেহ করবে না যে এটা খুন। সবাই ভাববে যে বুড়ো মানুষ ভুল করে গ্যাস খোলা রেখেছিল আর দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। সমস্ত কিছু এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছিল। রোজ রাতে 9:15টায় আসা ফোন বিক্রম কেবল বাবা বাড়িতে আছে কিনা তা জানার জন্য করছিল না, বরং ও এটা জানতে চাচ্ছিল যে তুমি বাড়িতে একাই আছো তো, কারণ ও এই বিস্ফোরণে বাবা ছাড়া অন্য কারোর বলি চাচ্ছিল না। অন্য কেউ মারা গেলে পুলিশের তদন্ত বেড়ে যেত। সেই কারণেই কাল যখন অমরনাথ পাটিল আমার কাছে কিশোর রাও আছেন বলে মিথ্যে বলেছিলেন, তখন বিক্রম এতটা বিচলিত হয়েছিল এবং সেই টাইমারটি আজকের সকালের জন্য বন্ধ করতে রাত 2:30টের সময় বাড়িতে চুরি করে ঢুকেছিল। কিন্তু যাওয়ার সময় হয়তো তার থেকে টাইমারের তার কিছুটা আলগা থেকে গিয়েছিল, যার ফলে আজ গ্যাস লিক শুরু হয়েছে। একটি মিথ্যে অমরনাথ পাটিলের প্রাণ বাঁচিয়ে দিয়েছিল। আরে খোদা, এ তো নিষ্ঠুরতার চরম সীমা! কিশোর রাও রাগে লাল হয়ে গেলেন। তিনি পকেট থেকে ফোন বের করে নম্বর ডায়াল করতে লাগলেন। অমরনাথ, এগুলো সহ্য করার সীমানার বাইরে। এটা সরাসরি খুনের চেষ্টা। আমি এক্ষুনি ইন্সপেক্টর নায়েককে ফোন করছি। বিক্রমকে আজই হাতকড়া পরানো দরকার। কিশোর রাওয়ের আঙুল ডায়াল বাটনে যাওয়ার আগেই অমরনাথ পাটিল চটপটে ভঙ্গিতে এগিয়ে এসে তার হাত শক্ত করে ধরলেন। না কিশোর, থামো! কিশোররাও অবাক হয়ে অমরনাথ পাটিলের দিকে তাকালেন। অমরনাথ পাটিলের মুখে এখন আর ভয় বা চোখের জল ছিল না। তার চোখে ছিল এক ভয়ানক নিস্তব্ধ দৃঢ়তা, একজন জন্মদাতা বাবার। তার সিদ্ধান্ত অটল ছিল। কেন থামব কিশোর? তুই কি পাগল হয়েছিস? তোর নিজের ছেলে তোকে জ্যান্ত পুড়িয়ে মারতে বেরিয়েছে। আমি জানি কিশোর, কিন্তু ও আমার নিজের রক্ত। ও এসব কেন করছে সেটা আমি পুলিশের থেকে নয়, বরং ওর নিজের মুখ থেকে শুনতে চাই। আমি ওর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে চাই যে আমার কোন ভালোবাসায় খামতি ছিল যে ও আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল। অমরনাথ পাটিলের গলা ভারী কিন্তু দৃঢ় ছিল। কিন্তু ও যে কবুল করবে তার নিশ্চয়তা কি? ও আজ আসবে, আজ রাতে ও ঠিক আসবে। অমরনাথ পাটিল এক বিচিত্র আত্মবিশ্বাসের সাথে বললেন। ও জানে আমি কাল একা ছিলাম না, আর ওকে ওর প্ল্যান পুরো করতে হবে। ও আজ ঠিক আসবে। কিশোররাও ক্ষণিকের জন্য শান্ত রইলেন আর তারপর ফোন পকেটে রাখলেন। ঠিক আছে অমরনাথ, যেমন তোর ইচ্ছে, কিন্তু আমি পুলিশকে এখান থেকে দূরে দাঁড়িয়ে থাকতে বলবো। আমরা কোনো ঝুঁকি নেব না। অমরনাথ পাটিল মাথা নাড়লেন। তিনি গ্যাস সিলিন্ডার বন্ধ করলেন, টাইমারের তার খুলে সরিয়ে রাখলেন। বাড়ির সব দরজা জানলা খোলা রাখলেন। লতিকা কাকিমাকে গ্যাস সারানো হয়েছে বলে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন।
ধীরে ধীরে দিন গড়িয়ে সন্ধ্যা হল। কোঙ্কনের সেই রহস্যময় রাত আবারও ঘনিয়ে এলো। বাইরের ঝিঝি পোকার ডাক শুরু হল। বাড়ির হলের ভেতরে অমরনাথ পাটিল অন্ধকারে সেই পুরনো কাঠের চেয়ারে বসেছিলেন। সামনের টেবিলে তার মোবাইল পড়েছিল। অমরনাথ পাটিলের নজর সামনের দেয়ালের ঘড়ির দিকে স্থির হয়েছিল। কাটাগুলো এগোচ্ছিল। রাত ৯টা বেজে ১০ মিনিট, ৯টা ১২, ৯টা ১৪। ঘড়ির সেকেন্ডের কাটা ঠিক ৯টা ১৫ মিনিটে এলো। অমরনাথ পাটিলের শ্বাস যেন বুকেই আটকে গিয়েছিল। তার নজর সামনের টেবিলে রাখা মোবাইলের ওপর স্থির। এখন স্ক্রিনটা জ্বলে উঠবে, বিক্রম কলিং নামটা আসবে, আর ওপাশ থেকে সেই শুকনো প্রশ্নটা আসবে। এটারই তিনি অপেক্ষা করছিলেন। কিন্তু ৯টা ১৬ মিনিট হল, ১৭ মিনিট হল, মোবাইল বাজলই না। গত ৩ মাসে এই প্রথমবার বিক্রমের সেই নির্দিষ্ট সময়ের ফোন এলো না। অমরনাথ পাটিলের কপালে ভাঁজ পড়ল। এমন কি করে হতে পারে যে রোজ নিয়ম করে ফোন করত, আজ সে কেন শান্ত আছে? চিন্তার চাকা যখন ঘুরছিল ঠিক তখনই বাইরে থেকে একটা গাড়ির ইঞ্জিনের চাপা শব্দ শোনা গেল। গাড়িটা ঠিক অমরনাথ পাটিলের বাগানবাড়ির গেটের বাইরে থামল। ইঞ্জিন বন্ধ হল। তার পরপরই গেট খোলার এক কড়াত শব্দ হল। আঙিনার শুকনো পাতার ওপর দিয়ে কেউ হেঁটে আসার আভাস পাওয়া গেল। অমরনাথ পাটিলের হৃৎস্পন্দন বেড়ে গেল। কিশোর রাও আর ইন্সপেক্টর নাইক বাড়ির পেছনের দিকে অন্ধকারে ওত পেতে বসেছিলেন। কিন্তু সদর দরজা দিয়ে আসা সেই পায়ের শব্দটা চেনা ছিল। সদর দরজাটা ধীরে করে ঠেলে দেওয়া হল। দরজায় এক মানুষের অবয়ব এসে দাঁড়াল। বাইরের আবছা আলোয় সেই মুখটা স্পষ্ট হল। ওটা বিক্রম ছিল। অমরনাথ পাটিলের শরীরের ভেতর দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। মুখে কোনো ভাবান্তর না এনে তিনি চেয়ারে বসে রইলেন। আন্না? বিক্রমের গলা অত্যন্ত মিষ্টি আর মোলায়েম ছিল। অন্ধকারে কেন বসে আছেন? আর দরজা খোলাই ছিল। সে হলের লাইট জ্বালাল। হঠাৎ চোখে আলো আসায় অমরনাথ পাটিল চোখ দুটো সামান্য বুঝলেন। সামনে তার নিজের রক্ত দাঁড়িয়েছিল, যার জন্যে সারা জীবন উজাড় করে দিয়েছেন। সেই ছেলেই আজ তার কাল হয়ে সামনে দাঁড়িয়েছিল। আরে বিক্রম, তুই এত রাতে হঠাৎ কিভাবে এলি বাবা? অমরনাথ পাটিল গলার স্বরে যথাসম্ভব স্বাভাবিকতা আনার চেষ্টা করলেন। কিছু না আন্না, আজ রবিবার তো, ভাবলাম আপনার সাথে দেখা করে আসি। আর কাল আপনি বললেন না যে আপনার শরীরটা ভালো লাগছে না, তাই চিন্তা হচ্ছিল। বিক্রম মিথ্যে হেসে বলল। সে ভেতরে এলো আর পিঠের ব্যাগটা পাশের সোফায় রাখল। তার নজর খুব নিপুণভাবে সারা ঘরময় ঘুরছিল, যেন সে আন্দাজ নেওয়ার চেষ্টা করছিল যে বাড়িতে অন্য কোনো মানুষ লুকিয়ে আছে কিনা। বেশ করেছিস এসেছিস, অমরনাথ পাটিল বললেন। তার গলায় এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। বিক্রম ব্যাগ থেকে জলের একটা ছোট বোতল আর একটা কৌটো বের করল। সে অমরনাথ পাটিলের কাছে এলো। আন্না, আমি আপনার জন্য একটা নতুন ওষুধ এনেছি, ভিটামিনের বড়ি। আপনার হাড়ের গিটে ব্যথা হয় না, সেটার জন্য এটা একদম অব্যর্থ। এই নিন, এখনই একটা বড়ি খেয়ে নিন তো দেখি, আপনার শান্তিতে ঘুম হবে। বিক্রম হাতে একটা সাদা বড়ি এগিয়ে ধরল। সেই বড়িটা দেখা মাত্রই অমরনাথ পাটিলের গায়ে কাঁটা দিয়ে উঠল। কিশোর রাও দুপুরে বিক্রমের ফ্ল্যাটে যে ঘুমের বড়িটা খুঁজে পেয়েছিলেন, ওটা সেটাই ছিল, যেটা খেলে মানুষ এতটাই গভীর ঘুমে তলিয়ে যায় যে তার শ্বাস রুদ্ধ হয়ে মৃত্যু হতে পারে। থাক রে বাবা, আমি একটু আগেই আমার নিয়মিত ওষুধগুলো খেয়েছি, এখন আর লাগবে না, কাল সকালে খেয়ে নেব আমি। অমরনাথ পাটিল বড়িটা নিতে সরাসরি অস্বীকার করলেন। আন্না, আমার কথা শুনুন। বিক্রমের গলার স্বর কিছুটা বদলে গেল। মিষ্টি সুরের জায়গায় এক বিচিত্র জেদ চলে এলো। এই বড়িটা আপনাকে এখনই খেতে হবে, আপনার শান্তিতে ঘুম হওয়া দরকার। আমি বললাম তো আমার লাগবে না। অমরনাথ পাটিলের গলার স্বর এখন কিছুটা চড়ে গেল। তার চোখে জমে থাকা ক্রোধ এখন বেরিয়ে আসতে চাচ্ছিল। তুই এত জোর কেন করছিস বিক্রম? আর আমাকে একটা কথা বল, আজ পর্যন্ত তুই কখনো রাতে আসিসনি, তাহলে আজ হঠাৎ আসার কারণ কি? আর আমার ইন্স্যুরেন্স, আমার পাওয়ার অফ অ্যাটর্নি, এগুলোতে আমার জাল সই তুই কেন করলি? অমরনাথ পাটিলের মুখ থেকে হঠাৎ আসা এই শব্দগুলো শুনে বিক্রমের মুখের সেই মিথ্যে মুখোশটা মুহূর্তের মধ্যে খসে পড়ল। সে দুপা পিছিয়ে গেল, তার চোখ বড় বড় হয়ে গেল। তাহলে আপনি কি করে জানলেন? আমি সব জানি বিক্রম। অমরনাথ পাটিলের চোখ জলে ভিজে গিয়েছিল, কিন্তু গলায় ছিল বাবার তেজ। তোর কি মনে হয়েছিল তুই আমার বাড়িতে মাঝরাতে চোরের মতো আসবি আর আমি জানতে পারবো না?
ওই আলমারির ড্রয়ার, ওই ক্যামেরাগুলো, আর আজ দুপুরে তোর ওই ফ্ল্যাটে পাওয়া যাওয়া ঋণের কাগজপত্র। আরে 2 কোটি টাকার ঋণ হয়েছিল তো বাবাকে এসে বলতে পারতিস না রে? এই বাবা নিজেকে বিক্রি করে তোর ঋণ শোধ করে দিত, কিন্তু তার জন্য তুই আমার প্রাণ নিতে বেরোলি। রান্নাঘরের গ্যাসে ওই টাইমার লাগিয়ে আমাকে জ্যাংতো পুড়িয়ে মারার ষড়যন্ত্র করলি। আরে তুই কোন মাটির তৈরি রে? বাবার এই প্রশ্নের বাণে বিক্রমের মুখ এখন নিষ্ঠুর আর হিংস্র দেখাতে শুরু করেছিল। তার চোখে এখন কোনো অনুশোচনা ছিল না, সেখানে কেবল একটা পাগলামি দেখা যাচ্ছিল। আপনার এই সব কিছু জানা উচিত ছিল না আর না। বিক্রম দাঁত কিড়মির করে এগিয়ে এলো। আপনি সব প্ল্যান নষ্ট করে দিলেন, কিন্তু এখন আর কিছুই করার নেই। আপনাকে এই বড়িটা খেতেই হবে। আমি আপনাকে এইভাবে তর্পিয়ে মরতে দিতে পারি না। চুপচাপ এই বড়িটা নিন। বিক্রম রাগে অমরনাথ পাটিলের দুটো কাঁধ শক্ত করে ধরল আর বড়িটা জোর করে তার মুখে গুজে দেওয়ার চেষ্টা করতে লাগল। অমরনাথ পাটিল বয়সে বৃদ্ধ হলেও তিনি প্রাণের মরণপণে তাকে বাধা দিচ্ছিলেন। বাবা আর ছেলের ধস্তাধস্তি শুরু হল। ছাড়ো, ছাড়ো আমাকে বিক্রম! অমরনাথ পাটিল চিৎকার করছিলেন। না, আপনাকে ঘুমাতেই হবে আর না, আমাকে আপনাকে ঘুম পাড়াতেই হবে। বিক্রম কোনো এক পাগলের মতো বিড়বিড় করছিল। তার চোখের সেই নিষ্ঠুরতা দেখে অমরনাথ পাটিল নিজের সামনে সাক্ষাৎ মৃত্যুকে দেখতে পাচ্ছিলেন। আর ঠিক সেই মুহূর্তে ধাড়াম করে বাড়ির পেছনের দরজাটা সজোরে খোলা হল। হাত ওপরে তোলো বিক্রম, নড়ার চেষ্টা করলে মাথায় গুলি চালিয়ে দেব। ইন্সপেক্টর নাইক নিজের হাতের রিভলভার তাক করে হলে ঢুকলেন। তার পেছনে অ্যাডভোকেট কিশোর রাও আর 2 জন কনস্টেবল দৌড়ে এলেন। হঠাৎ আসা এই বিপদে বিক্রম চমকে পিছিয়ে গেল। তার হাতের সেই ঘুমের বড়িটা নিচের মেঝেতে পড়ে গেল। সে হকচকিয়ে চারদিকে তাকাতে লাগল। ইন্সপেক্টর নাইক এগিয়ে গিয়ে বিক্রমের দুটো হাত পেছনের দিকে মোচড় দিলেন এবং এক ঝটকায় তার হাতে হাতকড়া পরিয়ে দিলেন। নিজেকে খুব বড় প্ল্যানার ভাবিস না? নিজের বাবাকে গ্যাস জ্বালিয়ে মারার ষড়যন্ত্র করছিস? এবার সারা জীবন জেলে পচে মরবি। ইন্সপেক্টর নায়েক রাগে চিৎকার করে উঠলেন। কিশোর রাও দৌড়ে এগিয়ে এলেন এবং অমরনাথ পাটিলকে সামলালেন। অমরনাথ পাটিলের চোখ দিয়ে এখন অশ্রুর ধারা বইছিল। যে ছেলেকে তিনি নিজের কাঁধে চড়িয়ে খেলিয়েছেন, সেই ছেলের হাতে লোহার হাতকড়া দেখা একজন বাবার জন্য মৃত্যুসম যন্ত্রণা ছিল। কিন্তু পরের মুহূর্তেই এমন কিছু ঘটল যা দেখে সেখানে উপস্থিত সবারই গায়ে ভয়ে কাঁটা দিয়ে উঠল। হাতে হাতকড়া পড়ার পর বিক্রম কোনো প্রতিরোধ করল না। সে পালিয়ে যাওয়ার বা বাঁচার চেষ্টাও করছিল না। সে হঠাৎ মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল আর ছোট বাচ্চার মতো হাউ হাউ করে কাঁদতে শুরু করল। না, না, আমাকে ছাড়ুন, আমাকে আন্নাকে বাঁচাতে হবে, প্লিজ আমাকে ওনাকে ঘুম পাড়াতে দিন। বিক্রম ডুকরে কাঁদতে কাঁদতে চিৎকার করছিল। কি আজে বাজে কথা বলছিস তুই? বাবাকে মারতে এসেছিস আর বলছিস বাঁচাতে হবে? ইন্সপেক্টর নায়েক তার কাঁধ ধরে তাকে ওঠাতে ওঠাতে বললেন। আপনারা বুঝতে পারছেন না। বিক্রম হঠাৎ লাল টকটকে চোখে ইন্সপেক্টরের দিকে তাকালো আর তারপর সে নিজের হাতকড়া পড়া হাতটা হলের একটা অন্ধকার আর ফাঁকা কোণার দিকে দেখালো। ওই দেখুন, ওই লোকটা ওখানে দাঁড়িয়ে আছে। ও গত কয়েক মাস ধরে আমাকে বলছে যে ওই লোকেরা আন্নাকে খুব তড়পিয়ে মারবে, ওরা আন্নাকে টুকরো টুকরো করে দেবে। আন্নাকে ওই ভয়ানক কষ্ট থেকে বাঁচাতে হলে আমাকেই ওনাকে শান্তিতে ঘুম পাড়িয়ে দিতে হবে। ওটাকে দুর্ঘটনার মতো দেখাতে হবে, নইলে ওই লোকটা আমাকেও মেরে ফেলবে। ওই দেখুন, ও ওখানেই দাঁড়িয়ে আছে, ও আমার দিকেই তাকিয়ে আছে। বিক্রমের নজর সেই কোণার একটা নির্দিষ্ট জায়গায় স্থির হয়েছিল। সে শীতে কাঁপার মতো থরথর করে কাঁপছিল। তার মুখে এখন আর নিষ্ঠুরতা ছিল না, বরং ছিল এক অমানবিক প্রাণঘাতী ভয়, যেন সেখানে সত্যি সত্যিই কোনো যমদূত দাঁড়িয়ে আছে। অমরনাথ পাটিল, কিশোর রাও আর ইন্সপেক্টর নায়েক সবাই একযোগে সেই কোণার দিকে তাকালেন। সেখানে কেউ ছিল না, কেবল একটা পুরনো কাঠের চেয়ার আর অন্ধকার ছিল। কি মানুষ? কার কথা বলছিস তুই? ওখানে কেউ নেই বিক্রম! কিশোর রাও চিৎকার করে উঠলেন। আছে, ও ওখানেই আছে। ও আমার সাথে রোজ কথা বলে। আপনারা ওকে দেখতে পারছেন না কারণ ও কেবল আমার সাথেই কথা বলে। বিক্রম এখন মেঝেতে মাথা কুটে কাঁদছিল। আমাকে আন্নাকে বাঁচাতে হতো, আমাকে ওনাকে শান্তিতে ঘুম পাড়াতে হতো। আমার ইন্স্যুরেন্সের টাকা চাইনি, আমি কেবল ওই টাকা দিয়ে পালিয়ে যেতে চেয়েছিলাম, ওই অদৃশ্য লোকেদের হাত থেকে পালিয়ে যেতে চেয়েছিলাম। আমাকে বাঁচান আন্না, ও আমাকে মেরে ফেলবে আন্না, আমাকে বাঁচান। হলে এক ভয়ানক শমশান নিস্তব্ধতা নেমে এলো। ইন্সপেক্টর নাইকের রিভলভার ধরা হাতটা আলগা হয়ে গেল। কিশোর রাওয়ের চোখ কপালে উঠে গিয়েছিল। অমরনাথ পাটিল এখন অনুভব করতে পারছিলেন যে তার ছেলে টাকার লোভী নয়, সে কোনো নিষ্ঠুর খুনিও নয়, সে এক অন্যরকম ভয়ানক এবং কাল্পনিক জগতে বাস করে।
তার মগজ তার জন্য এমন এক পৃথিবী তৈরি করেছে যেখানে কিছু কাল্পনিক মানুষ বাবাকে মারার জন্য ওত পেতে বসে আছে, আর বাবাকে বাঁচানোর একমাত্র দয়াপূর্ণ পথ হল তাদের নিজের হাতে মৃত্যু দেওয়া। সে টাকার জন্য বাবাকে মারছিল না, বরং সে তার পাগলামিতে বাবাকে বাঁচানোর জন্য মারছিল। এই ধাক্কাটা এতটাই বড় ছিল যে তা যে কোনো ঋণ বা প্রতারণার ধাক্কার চেয়ে 1000 গুণ বেশি ভয়ানক ছিল। ও সচেতন অবস্থায় নেই, ইন্সপেক্টর। কিশোর রাওয়ের গলা কাঁপছিল। ও কার সাথে কথা বলছে? ওখানে তো কেউ নেই। ও পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ইন্সপেক্টর নাইক এক দীর্ঘশ্বাস ফেললেন। হাবিলদার, একে গাড়িতে তোলো। দুজন হাবিলদার বিক্রমকে কাঁধ ধরে ওঠালেন। সে তখনও সেই ফাঁকা কোণাটার দিকে তাকিয়ে কাঁদছিল আর বিড়বিড় করছিল, আমাকে ওদের বাঁচাতে হতো আন্না, আমাকে ক্ষমা করুন, আমাকে আপনাকে বাঁচাতে হতো। বিক্রমকে টেনে বাইরে নিয়ে যাওয়া হলো। বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ির লাল আর নীল বাতি রাতের অন্ধকারে ভয়ানকভাবে জ্বলছিল। বিক্রমকে গাড়ির পেছনের সিটে বসানো হলো। গাড়ির দরজা বন্ধ হলো। অমরনাথ পাটিল বাড়ির দরজায় এসে দাঁড়ালেন। সামনে পুলিশের গাড়ি ধুলো উড়িয়ে অন্ধকারের মাঝে অদৃশ্য হয়ে গেল। কিন্তু বিক্রমের সেই কান্নামাখা সাহায্যের আকুতি এখনও অমরনাথ পাটিলের কানে বাজছিল। তার পায়ের শক্তি হঠাৎ শেষ হয়ে গেল। তিনি ওখানেই চৌকাঠে হাঁটু গেড়ে বসে পড়লেন। তিনি দুহাতে নিজের মুখ ঢাকলেন আর কোনো ছোট শিশুর মতো কান্নায় ভেঙে পড়লেন। সেই ভয়ানক রাত শেষ হল। কোঙ্কনের সেই শান্ত গ্রামে বরাবরের মতো ভোর হল। পাখিদের কলকাকলি শুরু হল, কিন্তু অমরনাথ পাটিলের জীবনের রাতটা যেন তখনও কাটেনি। চৌকাঠে বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা অমরনাথ পাটিলকে কোনো নির্জীব মূর্তির মতো মনে হচ্ছিল। কাল রাতে তার চোখের সামনে থেকে তার নিজের কলিজার টুকরো হাতে হাতকড়া পড়ে চলে গেল। তার সেই পাগলের মতো কান্নামাখা মুখ, কোনায় দাঁড়িয়ে থাকা সেই অদৃশ্য মানুষকে, তার সেই প্রাণঘাতী ভয়, এই সব কিছু অমরনাথ পাটিলের মস্তিষ্কে বারবার ঘুরছিল। সকাল 9টা বাজতে চলল। আঙিনায় একটা গাড়ির ব্রেক কষার শব্দ শোনা গেল। অমরনাথ পাটিল শুকনো আর ফোলা চোখে বাইরের দিকে তাকালেন। অ্যাডভোকেট কিশোর রাও গাড়ি থেকে নামলেন। কিন্তু তিনি একা ছিলেন না। তার গাড়ির পেছনের দরজা দিয়ে এক তরুণী নিচে নামল। অঙ্গে সাধারণ পাঞ্জাবি সালোয়ার, মুখে ক্লান্তি আর চোখে জল থাকা সেই তরুণী আর কেউ নয়, বিক্রমের বউ অর্থাৎ অমরনাথ পাটিলের পুত্রবধূ মেঘা ছিল। 2 বছর আগে বিক্রম আর মেঘার ডিভোর্স হয়ে গিয়েছিল। তারপর থেকে সে কোনো দিন এই বাড়ির চৌকাঠ মারায়নি। আজ হঠাৎ তাকে সামনে দেখে অমরনাথ পাটিল অবাক হলেন। মেঘা দৌড়ে সামনে এলো এবং সরাসরি অমরনাথ পাটিলের পা জড়িয়ে ধরল। আন্না, আমাকে ক্ষমা করুন আন্না। সে ডুকরে কেঁদে উঠল। অমরনাথ পাটিল তাকে ওঠালেন। ওরে মেয়ে, কাঁদছিস কেন? আর তুই আজ হঠাৎ এখানে কিভাবে? কিশোর রাও সামনে এলেন। অমরনাথ, কাল রাতে যা কিছু ঘটল তারপর বিক্রমের এই ব্যবধারের মূল কারণ খুঁজে বের করা জরুরি ছিল। বিক্রমের মানসিক ভারসাম্য ভেঙে পড়েছে এটা তো আমরা কাল দেখলামই, কিন্তু এটার শুরু কবে আর কিভাবে হলো সেটা কেবল মেঘাই বলতে পারত। তাই আমি সকালেই ওকে পুনে থেকে এখানে ডেকে পাঠিয়েছি। অমরনাথ পাটিল, মেঘা আর কিশোর রাও হলে এসে বসলেন। সেই একই হল যেখানে কাল রাতে মৃত্যুর খেলা চলেছিল। অমরনাথ পাটিল মেঘার মাথায় স্নেহের হাত রাখলেন। মেয়ে, কাল আমার বিক্রম ও কার সাথে যেন কথা বলছিল। ও তো ওখানে ছিলই না। কি হয়েছে আমার ছেলের? তার চোখ আবারও ভিজে এলো। সে ওড়না দিয়ে চোখ মুছল এবং এক দীর্ঘশ্বাস নিল। আর না, আপনার বিক্রম, আমার স্বামী, সে অপরাধী নয়। সে টাকার লোভী নয়। সে এক অত্যন্ত ভয়ানক এবং প্রাণঘাতী মানসিক রোগের শিকার। একে বৈদ্যকীয় ভাষায় প্যারানয়েড সিজোফ্রেনিয়া বলা হয়, কিন্তু সহজ ভাষায় বলতে গেলে এটা হলো অত্যধিক সংশয় আর বিভ্রম হওয়ার রোগ। যে মানুষের এই রোগ হয়, বাস্তবের সাথে তার সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। তার মগজে এক অন্যরকম পৃথিবী তৈরি হয়, ভয়ের, সংশয়ের আর অদৃশ্য শত্রুদের। অমরনাথ পাটিল অসাড় হয়ে শুনছিলেন। আন্না, বিয়ের পর শুরুর কয়েক মাস সব ঠিক ছিল। মেঘা ডুকরে কেঁদে অতীত স্মৃতিতে হারিয়ে গেল, কিন্তু পরে ওর ব্যবহারে হঠাৎ পরিবর্তন আসতে শুরু করল। শুরুতে ও একদম একা থাকতে শুরু করল। ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় শূন্য দৃষ্টিতে তাকিয়ে বসে থাকত। আমি জিজ্ঞেস করলে রেগে যেত। আস্তে আস্তে ওর সংশয় বাড়তে লাগল।
আমার এখনও সেই একটা রাতের কথা মনে পড়ে। রাত তখন ৩টে বাজে, আমার হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখলাম বিক্রম পাশে নেই। আমি হলে এলাম তো সেখানে এক ভয়ানক দৃশ্য ছিল। মেঘার সেই দৃশ্যটা মনে করে এখনও গায়ে কাটা দিচ্ছিল। সে বলতে থাকল, হলের সমস্ত আসবাবপত্র তছনছ হয়ে পড়েছিল। বিক্রম টিভি, দেওয়ালের ছবি, এমনকি টিউবলাইট আর পাখাগুলো চেয়ারের ওপর দাঁড়িয়ে খুলে নিচে নামিয়ে রেখেছিল। সে পাগলের মতো ওই তারগুলোর মধ্যে কিছু একটা খুঁজছিল। তার চোখ লাল টকটকে হয়ে গিয়েছিল। আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, বিক্রম, এগুলো কি করছো তুমি? তো ও এক ঝটকায় আমার হাত ধরল আর আমার মুখ চেপে ধরল। ও কানে কানে বিড়বিড় করে বলল, ধীরে বলো মেঘা, ওই লোকেরা শুনতে পাবে। ওরা আমাদের বাড়িতে ক্যামেরা লাগিয়েছে। ওরা আমাদের উপর নজর রাখছে। আমাকে ওই ক্যামেরাগুলো খুঁজে বের করতে হবে। আর না, বাড়িতে কেউই ছিল না। ক্যামেরা লাগানো ছিল না, কিন্তু ও ওরকমই আভাস পাচ্ছিল। ও আক্ষরিক অর্থেই থরথর করে কাঁপছিল। এই কথাগুলো শোনার সময় অমরনাথ পাটিলের চোখ দিয়ে অঝরে জল বইছিল। এখানেই থেমে থাকেনি আন্না। মেঘা কাঁদতে কাঁদতে বলতে থাকল, ও আমার হাতের রান্না খাওয়া বন্ধ করে দিয়েছিল। একদিন আমি খাবার বেড়ে দিলাম তো ও রাগে থালাটা ছুঁড়ে ফেলে দিল। ও চিৎকার করে কাঁদছিল, তুমি এতে বিষ মিশিয়েছ। ওই লোকেরা তোমাকে আমাকে মেরে ফেলার জন্য বলেছে না? তুমিও ওদের সাথে যোগ দিয়েছ। আমি ওর পায়ে পড়ে বলছিলাম যে আমি আপনার স্ত্রী, আমি এমন কেন করব? কিন্তু ও কিছুই শুনতে চাইছিল না। ও সারাক্ষণ এমন সব আওয়াজ শুনতে পেত যা আমি কখনো শুনতে পাইনি। ও একা একাই আয়নার সামনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা কারো সাথে ঝগড়া করত। আমি ওকে একজন বিশেষজ্ঞের কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তারবাবু এই রোগটি চিনে নিয়ে ওর কিছু ওষুধ শুরু করেছিলেন। তাহলে তুই আমাকে কেন বললি না রে মা? অমরনাথ পাটিল হতাশ হয়ে জিজ্ঞেস করলেন। বাবা হই আমি ওর। ও আমাকে আপনার মাথার দিব্যি দিয়েছিল আন্না। মেঘা অপরাধীর মতো বলল। ও বলতো আন্না এমনিতেই মাকে হারিয়ে একা হয়ে গেছেন। তিনি যদি এই কথা জানতে পারেন তবে দুঃখেই মারা যাবেন। ওষুধ শুরু হওয়ার পর ও ২-৩ মাস একদম স্বাভাবিক ছিল, কিন্তু পরে শেয়ার বাজারের নেশায় ওর অনেক বড় ক্ষতি হয়ে গেল। চাকরির ওপরও এর প্রভাব পড়ল এবং ওর চাকরিটা চলে গেল। ধার দেনা বেড়ে গেল, টাকার টানাটানি শুরু হলো, আর ওই দামি দামি বুড়িগুলো ও নিজে থেকেই বন্ধ করে দিল। বুড়ি বন্ধ হতেই ওই রোগ ১০ গুণ বেশি হয়ে ফিরে এলো। আমি ওর যন্ত্রণা আর সহ্য করতে পারছিলাম না। ওকে দেখে ভয় হতে থাকল, আর শেষে আমি ওকে ওই ভয়ানক অবস্থায় একা ফেলে রেখে চলে এলাম। মেঘা ২ হাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করল। কিন্তু মেঘা, কিশোর রাও মাঝখান থেকে জিজ্ঞেস করলেন, যদি ওর এই রোগ থাকত তবে ও অমরনাথকে মারার ছক কেন কষল? আর ওই ৩ কোটির ইন্স্যুরেন্সই বা কিসের জন্য? মেঘা শান্ত হল। সে চোখ মুছে অমরনাথ পাটিলের দিকে তাকাল। আন্না, কাল আমি ডাক্তারদের সাথে কথা বলেছি। এই রোগে মানুষের উদ্দেশ্য খারাপ থাকে না, কিন্তু পরিস্থিতি দেখার দৃষ্টিভঙ্গিটা পুরোপুরি অসুস্থ হয়ে যায়। যখন ওর ওষুধ বন্ধ হয়ে গেল তখন ওর মাথার ভেতরের ওই আওয়াজগুলো ওকে বলতে শুরু করল যে ওই অদৃশ্য লোকেরা এখন আপনার আন্নার পেছনে লেগেছে। ওর মনে হতো যে ওই লোকেরা গ্রামে এসে আপনার উপর ভয়ানক অত্যাচার করবে, আপনার টুকরো টুকরো করে দেবে আর আপনাকে তড়পিয়ে মারবে। কি? অমরনাথ পাটিলের বুক কেঁপে উঠল। হ্যাঁ আন্না, ওর ওই পাগল আর অসুস্থ মস্তিষ্ক ভাবত যে আপনাকে ওই নিষ্ঠুর লোকেদের হাত থেকে বাঁচানোর একটাই পথ, আর সেটা হলো আপনাকে এক শান্ত মৃত্যু দেওয়া। গ্যাসের দুর্ঘটনায় আপনি ঘুমের মধ্যেই শান্তিতে মারা যাবেন আর ওই ভয়ানক অত্যাচার থেকে বেঁচে যাবেন, এটাই ও ভাবত। ও আপনাকে মারতে নয়, বরং ওর অসুস্থ যুক্তি অনুযায়ী ও আপনাকে বাঁচাতে আসছিল। অমরনাথ পাটেলের মস্তিষ্ক যেন অবশ হয়ে আসছিল। আর ওই ইন্স্যুরেন্স টাকার লোভে ছিল না আন্না। মেঘা এক বড় রহস্য ফাঁস করল। ওর মনে হতো যে আপনাকে বাঁচানোর পর ওই লোকেরা ওকে মারতে আসবে, তাই ওকে এখান থেকে চিরতরে দূরে পালিয়ে যেতে হতো, নিজের পরিচয় মুছে ফেলতে হতো। সেই পালিয়ে যাওয়ার জন্য, লুকিয়ে থাকার জন্য ওর ওই টাকার প্রয়োজন ছিল। ও টাকার জন্য নয়, বরং ভয়ে এই সব করছিল। সব জট এবার খুলে গেল। বিক্রমের প্রতিটি সন্দেহজনক ফোন, ওর এই রাতের অনুপ্রবেশ, গ্যাসের ওই টাইমার আর কাল রাতে কোণার দিকে তাকিয়ে দেওয়া ওই ডাক, সবই এক ভয়ানক মানসিক রোগের লক্ষণ ছিল। অমরনাথ পাটিল ধপ করে মাটিতে বসে পড়লেন। তিনি নিজের 2 হাত মাটিতে আঁচড়ালেন।
তার চোখ দিয়ে এখন আর জল নয়, বরং নিজের প্রতি এক ভয়ানক ক্রোধ আর অনুশোচনা বেরিয়ে আসছিল। ধিক্কার জানাই আমার পিতৃত্বকে, অমরনাথ পাটিল আর্তনাদ করে উঠলেন। আমি কেমন বাবা রে! যে ছেলের মা নেই বলে যাকে বুকের মানিক করে মানুষ করলাম, সেই ছেলেটা ভেতরে ভেতরে এত ভয়ানক রোগে কুড়ে কুড়ে শেষ হয়ে যাচ্ছিল, আর আমি সামান্য টেরটুকুও পেলাম না। ও ভেতরে ভেতরে ওই অদৃশ্য রাক্ষসদের সাথে একাই লড়াই করছিল, ভয়ে মরে যাচ্ছিল, আর আমি বুড়ো এখানে বাগানে জল দিচ্ছিলাম। আমার সন্তানকে ওই নরকে কিভাবে একা ছেড়ে দিলাম? ওহ, আমার ছেলে খুনি নয়, ও তো অসুস্থ, আমার ছেলেটা অসুস্থ। অমরনাথ পাটিল ছোট শিশুর মতো ডুকরে কাঁদছিলেন। কিশোররাও আর মেঘা তাকে সামলানোর চেষ্টা করছিলেন, কিন্তু একজন বাবার সেই অনুশোচনা কোনো সান্ত্বনায় শান্ত হওয়ার ছিল না। আমার ছেলে টাকার জন্য আমাকে মারতে আসেনি, ও অসুস্থতার মধ্যেও বাবারই চিন্তা করছিল। এই সত্য অমরনাথ পাটিলের বুক ফাটিয়ে দিচ্ছিল। কিশোররাও অমরনাথ পাটিলের কাঁধ ধরে তুলে সোফায় বসালেন। তিনি জলের গ্লাসটা তার মুখে ধরলেন। অমরনাথ, নিজেকে দোষ দিয়ে এখন আর কোনো লাভ নেই। যা হয়েছে তা দুর্ভাগ্যজনক, কিন্তু এখন সময় কাঁদার নয়, লড়াই করার। কিশোররাও অত্যন্ত গম্ভীর গলায় বললেন, বিক্রম এখন পুলিশের হেফাজতে আছে। কাল সকালে সিন্ধুদুর্গ সেশন কোর্টে ওর প্রথম শুনানি। পুলিশের মতে ও একজন পেশাদার অপরাধী, ও হত্যার ছক কষেছে। যদি আমরা কাল কোর্টে এটা প্রমাণ করতে না পারি যে ও অসুস্থ, তবে ওর সরাসরি যাবজ্জীবন জেল হবে, আর ও জেলের পরিবেশে সত্যিই পাগল হয়ে জ্যান্ত মরে যাবে। না! অমরনাথ পাটিল একদম সপাটে উঠে দাঁড়ালেন। তার মুখের সেই অসহায় বাবা এখন এক দৃঢ় যোদ্ধায় বদলে গিয়েছিল। আমি আমার ছেলেকে জেলে পৌঁছতে দেব না, ওর চিকিৎসার প্রয়োজন, পুলিশের লাঠির নয়। তার জন্য আমাদের মেঘার সাক্ষ্য আর ওর পুরনো ডাক্তারের মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হবে। কিশোররাও নিজের ওকালতির রণনীতি সাজাতে শুরু করলেন। আমি এখনই পুনে গিয়ে ওর ডাক্তারের সাথে দেখা করছি আর সব রেকর্ড নিয়ে আসছি। অমরনাথ, আগামীকালকের দিনটা আমাদের জীবনের সবথেকে বড় আর কঠিন দিন হতে চলেছে। কাল কোর্টে তোকে একজন অপরাধীর বাবা হিসেবে নয়, বরং একটা অসুস্থ ছেলের ঢাল হয়ে দাঁড়াতে হবে। অমরনাথ পাটিল নিজের চোখ মুছলেন। তিনি মেঘার পিঠে হাত রাখলেন। বাইরে সূর্য মাথার উপরে উঠে গিয়েছিল, কিন্তু অমরনাথ পাটিলের জীবনের আসল অগ্নিপরীক্ষা কাল সকালে কোর্টের খাঁচায় শুরু হতে চলেছিল। সিন্ধুদুর্গ জেলা ও দায়রা আদালত। বাইরে দুপুরের কড়া রোদ জ্বলছিল, কিন্তু কোর্টের ওই পুরনো বিশাল পাথুরে ইমারতের ভেতরে এক থমথমে আর প্রাণঘাতী নিস্তব্ধতা ছড়িয়েছিল। কোর্ট নম্বর ৩-এ আজ এক বিচিত্র আর হৃদয় বিদারক মামলার শুনানি হতে চলেছিল। কাঠের বেঞ্চে বসে থাকা লোকজন ফিসফাস করছিল। সবার নজর কোর্টের ওই ভারী কাঠের দরজার দিকে ছিল। দরজা খুলতেই পুলিশের ঘেরাটোপে বিক্রমকে ভেতরে আনা হল। অমরনাথ পাটিলের বুক কেঁপে উঠল। আগের দিন পর্যন্ত দাপিয়ে বেড়ানো ফিন্যান্স কোম্পানির ম্যানেজার আজ এক আসামির বেশে দাঁড়িয়েছিল। তার চুল উস্কো খুস্কো, মুখে দুদিনের দাড়ি আর গায়ে এক কুচকানো শার্ট। তাকে আসামির খাঁচায় নিয়ে গিয়ে দাঁড় করানো হল। কিন্তু বিক্রমের আজকের চারদিকের জগতের কোনো হুঁশ ছিল না। তার নজর শূন্যে স্থির হয়েছিল। সে খাঁচার কাঠের রেলিং ধরে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল, যেন তার শরীর থেকে প্রাণ বেরিয়ে গেছে। মাঝে মাঝে সে কেবল ওই শূন্যের দিকেই তাকাত, আর তার ঠোঁট দুটো কারো সাথে কিছু বিবিড় করার মতো নড়ত। বিচারক তার আসনে এসে বসলেন। তিনি চশমাটা নাকের ওপর ঠিক করে সামনের ফাইল খুললেন এবং আদালতের কাজ শুরু করলেন। সরকারি আইনজীবী অ্যাডভোকেট কালে নিজের বক্তব্য পেশ করতে শুরু করলেন। তার গলা কোর্টরুমে গমগম করছিল। ইয়োর অনার, এটি অত্যন্ত ঠান্ডা মাথায় করা এক পিতৃহত্যার ছক। আসামি বিক্রম পাটিল টাকার লোভে নিজের জন্মদাতা পিতার হত্যার ষড়যন্ত্র করেছে। জাল পাওয়ার অফ অ্যাটর্নি, ঘুমের ওষুধ আর গ্যাস সিলিন্ডারে লাগানো ওই ডিজিটাল টাইমার, এই সব প্রমাণ স্পষ্ট করছে যে এটি খুনের চেষ্টা, অ্যাটেম্পট টু মার্ডার। আসামিকে কঠোরতম শাস্তি অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। সরকারি আইনজীবীর এই কথাগুলো অমরনাথ পাটিলের হৃদয়ে হাতুড়ির ঘা দিচ্ছিল। কিন্তু আজ অমরনাথ পাটিল ভেঙে পড়লেন না। তিনি অ্যাডভোকেট কিশোর রাওয়ের দিকে আশার চোখে তাকালেন। কিশোর রাও নিজের জায়গা থেকে উঠলেন। ইয়োর অনার, সরকারি আইনজীবীর দেওয়া প্রমাণগুলো সত্যি, কিন্তু ওই প্রমাণগুলোর পেছনের উদ্দেশ্য পুরোপুরি ভুল। আমার মক্কেল বিক্রম পাটিল অপরাধী নয়, বরং সে এক অত্যন্ত গুরুতর রোগের রোগী।
কিশোর রাও আদালতের অনুমতি নিয়ে পুনে থেকে বিশেষ করে ডেকে আনা মনোরোগ বিশেষজ্ঞ ড দেশপাণ্ডেকে সাক্ষীর খাঁচায় ডাকলেন। ডাক্তারবাবু বিক্রমের পুরনো মেডিকেল রিপোর্ট এবং আগের দিন রাতে করা তার পরীক্ষার এক বিস্তারিত রিপোর্ট বিচারকের সামনে পেশ করলেন। ডাক্তারবাবু অত্যন্ত গম্ভীর গলায় বিচারককে বোঝাতে শুরু করলেন, ইয়র অনার, বিক্রম প্যারানোয়েড সিজোফ্রেনিয়া নামক এক ভয়ানক মানসিক রোগের শেষ পর্যায়ে দিয়ে যাচ্ছে। এই রোগের রোগীর বাস্তবের সাথে যোগাযোগ পুরোপুরি ছিন্ন হয়ে যায়। তার মগজে এক অন্যরকম হিংস্র আর সন্দেহপ্রবণ জগৎ তৈরি হয়। সে এমন সব আওয়াজ শুনতে পায় যা বাস্তবে নেই এবং এমন সব লোক দেখে যাদের কোনো অস্তিত্ব নেই। কোর্ট রুম জুড়ে পিনপতন নিস্তব্ধতা নেমে এলো। মানুষ শ্বাস রোধ করে শুনছিল। বিক্রমের মনে অটল বিশ্বাস জন্মেছিল যে কিছু অদৃশ্য লোক তার বাবাকে অর্থাৎ অমরনাথ পাটিলকে অত্যন্ত নিষ্ঠুরভাবে তোড়পিয়ে মারবে। ডাক্তারবাবু আরও বললেন, ওই কাল্পনিক অত্যাচার থেকে নিজের বাবাকে বাঁচাতে তাদের শান্তিতে মরণ দেওয়াই বিক্রমের কাছে একমাত্র পথ মনে হচ্ছিল। সে এই কাজ টাকার জন্য নয়, বরং তার অসুস্থ মস্তিষ্কের তৈরি এক দয়াপূর্ণ অনুভূতি থেকে করছিল। আইনের ভাষায় বলতে গেলে সে কি ঠিক আর কি ভুল তা বোঝার মতো মানসিক অবস্থায় ছিলই না। ডাক্তারের সাক্ষ্যে কোর্টের পরিবেশ পুরোপুরি বদলে গেল। সরকারি আইনজীবীর আক্রমণাত্মক ভাবও কিছুটা নরম হল। তবুও তিনি আপত্তি জানালেন, ইয়র অনার, কেবল রোগের দোহাই দিয়ে এক খুনি প্রবৃত্তিকে ছেড়ে দেওয়া সমাজের জন্য বিপজ্জনক হতে পারে। এই ছকটি অত্যন্ত সুপরিকল্পিত ছিল। ঠিক তখনই বিচারক অমরনাথ পাটিলকে সাক্ষ্যের জন্য খাঁচায় ডাকলেন। অমরনাথ পাটিল ভারী পায়ে উঠলেন এবং সাক্ষীর খাঁচায় গিয়ে দাঁড়ালেন। তার মুখে একই সাথে প্রচণ্ড দুঃখ আর এক দৃঢ় পিতার ছবি ফুটে উঠছিল। তিনি বিচারকের সামনে হাত জোড় করলেন। তার চোখ জলে টয়টম্বুর ছিল, কিন্তু তার গলা স্পষ্ট ছিল। মা বাপ। অমরনাথ পাটিলের কাঁপা কিন্তু হৃদয়স্পর্শী আওয়াজ কোর্টরুমের কোনায় কোনায় পৌঁছে গেল। আমার ছেলে অপরাধী নয়, ও অসুস্থ সাহেব। জন্মদাতা বাবাকে কেউ টাকার জন্য এভাবে মারে না। আর যে ছেলেকে আমি মাহীন অবস্থায় হাতের তালুর মতো আগলে বড় করলাম, ও এমনটা কিভাবে করতে পারে? ওর জেল নয়, চিকিৎসার প্রয়োজন। অমরনাথ পাটিলের গাল বেয়ে জল গড়িয়ে পড়ছিল। কোর্টে বসা প্রতিটি মানুষের চোখ ভিজে উঠেছিল। সাহেব, অমরনাথ পাটিল বিক্রমের দিকে তাকিয়ে দুকড়ে কাঁদতে কাঁদতে বললেন, যে হাত দিয়েও আমাকে মারার চেষ্টা করেছে, সেই হাত দিয়েই ও ছোটবেলায় আমার আঙুল ধরে হাঁটত। যে চোখেও কাল রাতে আমার দিকে এক অচেনা মানুষের মতো নিষ্ঠুরভাবে তাকাচ্ছিল, সেই চোখ দিয়েই ও ছোটবেলায় আমার দিকে আমার খিদে পেয়েছে বলে তাকাত। যদি আজও এমন আচরণ করছে, তবে তাতে ওর কি ভুল? ভুল আমার, সাহেব। আমি বাবা হয়ে আমার ছেলের রোগ চিনতে পারিনি। ও ভেতরে ভেতরে ওই অদৃশ্য রাক্ষসদের সাথে একাই লড়াই করে গেল, আর আমি ওকে চিনতে পারলাম না। ও পাগল নয় সাহেব, ও অনাথ হয়ে গেছে। ও রোগ ওকে অনাথ করে দিয়েছে। অমরনাথ পাটিল নিজের হাত জোড় করে সরাসরি বিচারকের চোখের দিকে তাকালেন। মা বাপ, যদি আজ আপনি ওকে যাবজ্জীবন জেল দেন, তবে ও জেলের অন্ধকারে সত্যি পাগল হয়ে জ্যান্ত মরে যাবে, আর তার সাথে এই বাবাটাও মারা যাবে। আপনাকে যদি শাস্তি দিতেই হয়, তবে আমাকে দিন। আমি ওর পিতৃত্ব পালন করতে পারিনি বলে আমাকে শাস্তি দিন, কিন্তু আমার ছেলেকে বাঁচার একটা সুযোগ দিন। ওকে চিকিৎসার জন্যে পাঠান। এটুকুই আমার ভিক্ষা আপনার কাছে। অমরনাথ পাটিলের সেই কথাগুলো শুনে পুরো কোর্ট স্তব্ধ হয়ে গিয়েছিল। সরকারি আইনজীবীও নিজের মাথা নিচু করে নিলেন। খাঁচায় দাঁড়িয়ে থাকা বিক্রমও এই প্রথমবার নিজের নজর শূন্য থেকে সরিয়ে তার বাবার দিকে তাকাল। তার সেই ভাবলেশহীন মুখে এই প্রথমবার এক অদ্ভুত প্রশান্তি আর অপরাধবোধের ছায়া ফুটে উঠল। বিচারক এক দীর্ঘশ্বাস নিলেন। তিনি নিজের চশমা খুললেন, টেবিলে রাখা হাতুড়ি হাতে নিলেন এবং রায় পড়তে শুরু করলেন। সমস্ত সাক্ষী, প্রমাণ এবং মেডিকেল রিপোর্ট বিচার করে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি বিক্রম পাটিল এই কাজ প্যারানয়েড সিজোফ্রেনিয়া নামক রোগের প্রভাবে এবং মানসিক ভারসাম্যহীন অবস্থায় করেছে। ভারতীয় দণ্ডবিধির ৮৪ নম্বর ধারা অনুযায়ী মানসিক রোগের কারণে নিজের কাজের পরিণতি না বুঝে করা কাজকে আইনত অপরাধ হিসাবে গণ্য করা যায় না। বিচারকের গলা কোর্টে গমগম করছিল। তাই আদালত আসামিকে খুনের চেষ্টার অভিযোগ থেকে দোষমুক্ত করছে, কিন্তু তার বর্তমান অবস্থা নিজের জন্যে এবং অন্যদের জন্যে বিপজ্জনক হতে পারে।
তাই আদালত এই আদেশ দিচ্ছে যে বিক্রম পাটিলকে অবিলম্বে সিন্ধু দুর্গের আঞ্চলিক মনোরোগ হাসপাতালে ভর্তি করা হোক। সেখানে তার ওপর পরবর্তী ৩ বছর বাধ্যতামূলক এবং চিকিৎসা সংক্রান্ত চিকিৎসা করা হবে। ৩ বছর পর তার মানসিক অবস্থার রিপোর্ট আবারও আদালতে পেশ করা হবে এবং তারপরই তার মুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে। বিচারক হাতুড়িটা টেবিলে মারলেন। কোর্ট ইজ অ্যাডজার্নড। এই রায় শোনা মাত্রই অমরনাথ পাটিলের ধরে প্রাণ এল। তার মনের ওপর থাকা এক বিশাল বোঝা যেন এক নিমেষে হালকা হয়ে গেল। ন্যায়দেবতা একজন বাবার আর্তনাদ শুনেছিলেন। তার ছেলেকে জেলের অন্ধকার কুঠুরি থেকে বাঁচার এক নতুন সুযোগ দিয়েছিলেন। পুলিশ বিক্রমকে নিয়ে খাঁচা থেকে বেরিয়ে এলো। এখন তার হাতের লোহার হাতকড়া ছিল না। কোর্টের আদেশ অনুযায়ী পুলিশের গাড়ির বদলে তাকে মনোরোগ হাসপাতালের অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হল। ডাক্তার আর ওয়ার্ড বয়রা তার আশেপাশে ছিল। অমরনাথ পাটিল দৌড়ে বিক্রমের কাছে গেলেন। পুলিশের অনুমতি নিয়ে তিনি তার একদম সামনে গিয়ে দাঁড়ালেন। বিক্রম মাথা নিচু করে নিল। সে এখনও বিভ্রান্ত ছিল, কিন্তু তার চোখের সেই হিংস্র ভয় এখন কিছুটা কমে গিয়েছিল। অমরনাথ পাটিল নিজের 2 হাত বাড়িয়ে দিলেন এবং বিক্রমকে এক শক্ত আলিঙ্গনে জড়িয়ে নিলেন। সেই আলিঙ্গন ছিল একজন বাবার ক্ষমা, ভালোবাসা আর আশ্বাসের। আমি আছিলে বাপ, কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। আমি তোকে এখান থেকে বের করে আনব। তোর আন্না আছে না তোর সাথে? অমরনাথ পাটিল তার পিঠে হাত বুলিয়ে ডুকরে কাঁদছিলেন। বিক্রমের হাত তখনও নিজেই ছিল, কিন্তু বাবার ওই উষ্ণ আলিঙ্গনে সে কোথাও যেন নিজেকে নিরাপদ অনুভব করল। সে নিজের চোখ শক্ত করে বুজে নিল এবং তার চোখের কোণা দিয়েও 2 ফোঁটা জল গড়িয়ে অমরনাথ পাটিলের কাঁধে পড়ল। ডাক্তাররা আলতো করে বিক্রমকে সামলালেন। তাকে অ্যাম্বুলেন্সে বসানো হলো। অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ হলো। অমরনাথ পাটিল, কিশোর রাও আর মেঘা কোর্টের সিঁড়িতে দাঁড়িয়ে ওই সাদা অ্যাম্বুলেন্সটি সিন্ধু দুর্গের রাস্তায় সাইরেন বাজিয়ে দূরে মনোরোগ হাসপাতালের দিকে অদৃশ্য না হওয়া পর্যন্ত তাকিয়ে রইলেন। ঝড় এখন থেমে গিয়েছিল। বিক্রম অপরাধী সাব্যস্ত হয়নি, কিন্তু তার রোগ আর জীবনের সাথে একজন বাবার আসল লড়াই এখন নতুন করে শুরু হয়েছিল। সময় হল পৃথিবীর সবথেকে বড় বৈদ্য, এমনটাই বলা হয়। সে যতই গভীর ক্ষত হোক না কেন তা সারিয়ে তোলার ক্ষমতা রাখে। অমরনাথ পাটিল আর বিক্রমের জীবনে আসা সেই ভয়ানক ঝড় থেমে এখন প্রায় 6 মাস কেটে গেছে। কোঙ্কনের তপ্ত গ্রীষ্ম শেষ হয়ে এখন বর্ষার আগমন শুরু হয়েছে। বাতাসে এক ধরনের মনোরম শীতলতা আর মাটির সোদা গন্ধ ছড়িয়ে পড়েছে। এই শীতলতা আর শান্তি এখন অমরনাথ পাটিলের মনেও অনুভূত হচ্ছিল। সিন্ধু দুর্গের আঞ্চলিক মনোরোগ হাসপাতালের প্রশস্ত আর সবুজ চত্বরে অমরনাথ পাটিল একটি বেঞ্চে বসেছিলেন। মনোরোগ হাসপাতাল বললেই মানুষের চোখের সামনে যেমন কোনো এক ভয়ানক অন্ধকার জায়গা ভেসে ওঠে, এখানে তেমন কিছুই ছিল না। এখানকার পরিবেশ কোনো এক বড় আশ্রমের মতো শান্ত আর ইতিবাচক ছিল। চারদিকে উঁচু গাছ ছিল, পাখিদের কলকাকলি চলছিল, আর সকালের মিষ্টি রোদ সবুজের ওপর ঝরছিল। অমরনাথ পাটিলের কোলে একটা টিফিন বক্স ছিল। আজ রবিবার, তিনি বিক্রমের সাথে দেখা করতে এসেছিলেন। প্রতি 15 দিন অন্তর তিনি নিয়ম করে দেখা করতে আসতেন। শুরুর কয়েক মাস ওষুধের কারণে বিক্রম সারাক্ষণ ঝিমিয়ে থাকত। সে অমরনাথ পাটিলকে ঠিকঠাক চিনতেও পারত না। কিন্তু গত 2 মাস ধরে ডাক্তারবাবুরা ওর ওষুধের ডোজ সঠিক পরিমাণে স্থির করেছিলেন, যার ফলে ওর স্বাস্থ্যের অভাবনীয় উন্নতি হয়েছিল। আন্না? পায়ের শব্দ আর পেছন থেকে আসা সেই ডাক শুনে অমরনাথ পাটিল চমকে ফিরে তাকালেন। সামনে বিক্রম দাঁড়িয়েছিল, কিন্তু এই বিক্রম সেই বিক্রম ছিল না যাকে 6 মাস আগে পুলিশ হাতকড়া পরিয়ে নিয়ে গিয়েছিল। ওর পরনে এখন পরিষ্কার ইস্ত্রি করা জামাকাপড় ছিল, দাড়ি আর চুল পরিপাটি করে ছাটা ছিল। কিন্তু সবথেকে বড় পরিবর্তন ছিল ওর চোখে। ওর চোখের সেই শূন্যে হারিয়ে যাওয়া ভয়ানক আর নিষ্ঠুর দৃষ্টি এখন পুরোপুরি বিলীন হয়ে গিয়েছিল। সেখানে এখন এক পরিষ্কার, স্বচ্ছ আর চেনা দৃষ্টি ছিল। সেই অদৃশ্য মানুষটি এখন ওর জীবন থেকে চিরতরে চলে গিয়েছিল। অমরনাথ পাটিল তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন এবং বিক্রমকে জড়িয়ে নিলেন। কেমন আছিস বাবা? আমি একদম ঠিক আছি আন্না। বিক্রমের মুখে এক অত্যন্ত শান্ত আর নির্মল হাসি ছিল। দুজনেই সেই বেঞ্চে বসলেন। অমরনাথ পাটিল ডাব্বাটা খুললেন। এই দেখ, লতিকা কাকিমা
তোর প্রিয় পোহা বানিয়ে দিয়েছেন, আর আসার সময় আমি তোর জন্য আমও নিয়ে এসেছি। আগে খেয়ে নে তো দেখি। বিক্রম ডাব্বা থেকে এক গ্রাস খাবার হাতে নিল, কিন্তু তা ওর মুখে গেল না। ওর হাত ওখানেই থেমে গেল। ওর চোখের ভাব হঠাৎ বদলে গেল। যে বিক্রম এতক্ষণ অসুস্থতার ঘোরে ছিল, সে এখন এই প্রথমবার বাস্তবতাকে, ওর অতীতকে পুরোপুরি উপলব্ধি করতে পারছিল। ওষুধের প্রভাবে ওর বিভ্রম থেমে গিয়েছিল, কিন্তু সেই কারণেই 6 মাস আগে করা সেই ভয়ানক কাজের স্মৃতি ওর কাছে একদম স্পষ্টভাবে ফিরে আসছিল। ডাব্বাটা পাশে সরিয়ে রেখে বিক্রম নিজের 2 হাত মুখে রাখল আর ডুকরে কাঁদতে শুরু করল। সেই কান্নার আওয়াজ এতটাই করুণ ছিল যে গাছের পাখিরাও ক্ষণেকের জন্য শান্ত হয়ে গিয়েছিল। আন্না, আমার সব মনে পড়ছে, বিক্রম ডুকরে কাঁদতে কাঁদতে বলল। আমার সেই ভয়ানক বিভ্রম এখন থেমে গেছে, কিন্তু এখন আমার কানে আর কারও আওয়াজ আসে না আন্না। কিন্তু যখন আমি পেছন ফিরে তাকাই, তখন আমার নিজের প্রতি ঘৃণা হয়। আমি এটা কি করতে যাচ্ছিলাম? আমার অসুখ আমাকে আক্ষরিক অর্থেই রাক্ষস বানিয়ে গিয়েছিল। যে বাবা আমাকে হাতের তালুর মতো আগলে রেখেছেন, মায়ের অভাব কোনোদিন বুঝতে দেননি, সেই বাবার প্রাণ নিতে আমি বেরিয়েছিলাম। আমি আপনাকে গ্যাসে পুড়িয়ে মারতে যাচ্ছিলাম। ও সেই ধাক্কা সহ্য করতে পারছিল না। ওর কাছে বাস্তবের এই উপলব্ধি কোনো শাস্তির চেয়ে কম ছিল না। অমরনাথ পাটিল নিজের কাঁপা হাতে বিক্রমের চোখের জল মুছিয়ে দিলেন। পাগল, কাঁদছিস কেন? আরে ওটা তো তুই ছিলি না, ওটা তোর অসুখ ছিল। যেমন মানুষের জ্বর আসে, তেমনি ওটা তোর মগজে আসা একটা জ্বর ছিল। তাতে তোর কোনো দোষ ছিল না রে। না না, বিক্রম অমরনাথ পাটিলের দুটো হাত নিজের হাতে শক্ত করে ধরল। সে বাবার চোখের দিকে তাকাচ্ছিল। দোষ আমারই ছিল। আমি আগেই বুঝতে পেরেছিলাম যে আমার মগজে কিছু একটা সমস্যা হচ্ছে, আমার বিভ্রম হচ্ছে, কিন্তু আমি সেই কথা লুকিয়ে গিয়েছিলাম। আমি পাগল সাব্যস্ত হব এই ভয়ে আমি ওষুধ বন্ধ করে দিয়েছিলাম। আমার অহংকার আমার অসুখের চেয়ে বড় হয়ে গিয়েছিল। যদি আমি সময় মতো সাহায্য চাইতাম, তবে আপনার ওপর ওই ভয়ানক পরিস্থিতি কোনো দিনই আসত না। বিক্রম নিজের জায়গা থেকে উঠল আর শটান বাবার পা জড়িয়ে ধরল। আর না, আপনি আমাকে জন্ম দিয়েছেন, আর আমি আপনাকে মৃত্যু দিতে বেরিয়েছিলাম। আমার এই অপরাধ এতটাই বড় যে তার জন্য কোনো শাস্তিই যথেষ্ট নয়। কিন্তু আপনি কি আমাকে ক্ষমা করবেন আন্না? আপনার এই পাগল দুর্ভাগা ছেলেকে কি আপনি কোনোদিন ক্ষমা করতে পারবেন? বিক্রমের প্রতিটি শব্দ থেকে ওর তীব্র অনুশোচনা আর যন্ত্রণা উপচে পড়ছিল। অমরনাথ পাটিলেরও চোখ ভিজে এল। তিনি বিক্রমকে কাঁধ ধরে তুললেন এবং নিজের বুকে জড়িয়ে ধরলেন। একজন বাবার মমতা সেখানে পুরোপুরি গলে গিয়েছিল। পাগল, অমরনাথ পাটিল তার পিঠে হাত বুলিয়ে ডুকরে ওঠা কান্না সামলে বললেন, আরে বাবাকে কোনোদিন ছেলেকে ক্ষমা করতে হয় না রে, ওটা তো নিজেরই রক্ত। যে আঙুল ধরে তুই হাঁটতে শিখেছিস, সেই আঙুল দিয়েই আমি তোর অসুখকে দূরে সরিয়ে দেব। সন্তানের পা কাদায় মাখলে বাবা তো তার পা কেটে ফেলে দেয় না, সে সেই পা জল দিয়ে ধুইয়ে দেয়। তুই আমারই অংশ বিক্রম, কালো ছিলি, আজও আছিস, আর কালো থাকবি। বাবার এই কথায় বিক্রমের মনের ওপর থাকা বোঝার ভার একদম হালকা হয়ে গেল। সে আক্ষরিক অর্থেই এক নতুন জন্ম পাওয়ার মতো অনুভব করল। অসুখের অন্ধকার থেকে সে এখন পুরোপুরি আলোয় চলে এসেছিল। কিছুক্ষণ পর ড দেশপাণ্ডে সেখানে এলেন। তিনি অমরনাথ পাটিলকে এক খুশির খবর দিলেন। অমরনাথ, বিক্রমের উন্নতি খুব দ্রুত হচ্ছে। যদি এভাবেই সাড়া দিতে থাকে, তবে আগামী 1.5-2 বছরের মধ্যে আদালত ওকে বাড়ি যাওয়ার অনুমতি দিয়ে দেবে। ও আবারও এক সাধারণ জীবন কাটাতে পারবে। অমরনাথ পাটিলের মুখে এক অপূর্ব তৃপ্তি ছড়িয়ে পড়ল। তিনি বিক্রমের দিকে তাকালেন। শুনলি, আমি তোর অপেক্ষা করছি। আমাদের বাড়ি, ওই সুপুরি বাগান আর তোর এই আন্না, সবাই তোর অপেক্ষা করছে। তুই পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি আয়, আমরা সব নতুন করে শুরু করব। এক নতুন ভোর আমাদের অপেক্ষা করছে। বিক্রম হেসে মাথা নাড়ল। ওর চোখে এখন ভবিষ্যৎ নিয়ে এক নতুন আশা চিকচিক করছিল। দেখার সময় শেষ হয়েছিল। অমরনাথ পাটিল ভারী কিন্তু তৃপ্ত পায়ে মনোরোগ হাসপাতালের গেটের বাইরে এলেন। সিন্ধু দুর্গের রাস্তা দিয়ে হাঁটার সময় তিনি এক অন্যরকম হালকা অনুভূতি পাচ্ছিলেন। তার মাথায় চিন্তার চাকা ঘুরছিল। তিনি আকাশের দিকে তাকালেন আর এক দীর্ঘশ্বাস নিলেন। তার মনে এক অত্যন্ত সুন্দর আর জীবন্ত চিন্তা এল। সেদিন রাতে যখন বিক্রমের সেই 9:15 ফোন এসেছিল, তখন যদি আমি সত্যিটা বলে দিতাম, তবে আজ আমি বেঁচে থাকতাম না।
সেই রাতে আমার বলা একটা মিথ্যে আমার প্রাণ বাঁচিয়ে দিয়েছিল। কিন্তু যদি আমি পুলিশকে ডেকে সত্য খুঁজে বের না করতাম, তবে আমার ছেলে আজ সারা জীবন জেলে পচে মরত। সেই মিথ্যেটা আমার প্রাণ বাঁচালো ঠিকই, কিন্তু পরে সামনে আসা সত্যিটা আমার ছেলের প্রাণ আর তার জীবন দুটোকেই বাঁচিয়ে নিল। জীবনের এই খেলা সত্যিই কত বিচিত্র না? মাঝে মাঝে ছোট একটা মিথ্যে আমাদের মৃত্যুর মুখ থেকে টেনে বের করে আনে। আমার সত্যের এক তিতকুটে ধোঁক আমাদের প্রকৃত অর্থে বাঁচতে শেখায়। অমরনাথ পাটিল তার অশ্রুসিক্ত চোখে সেই পথের দিকে তাকালেন যা এখন তাকে তার খালি কিন্তু আশায় ভরা বাড়ির দিকে নিয়ে যাবে। কিন্তু এখন আর সেই বাড়ি খালি থাকবে না, কারণ সেখানে এখন ভালোবাসার আর এক নতুন শুরুর আলো পড়বে। বন্ধুরা, অমরনাথ পাটিল আর বিক্রমের এই গল্পটি এখানেই শেষ হচ্ছে, কিন্তু এই গল্পটি আমাদের অনেক বড় চিন্তা করার খোরাক দিয়ে যায়। আমাদের পরিবারে, আমাদের চারপাশে এমন অনেক মানুষ থাকে যারা মানসিক চাপের সাথে কোনো এক অসুখের সাথে ভেতরে ভেতরে একাই লড়াই করে চলেছে। আমরা তাদের দিকে রাগী চোখে তাকাই, কিন্তু সেই রাগের পেছনের তাদের অসহায়তা আমরা চিনতে পারি না। সিজোফ্রেনিয়া হোক, ডিপ্রেশন হোক বা অন্য কোনো মানসিক রোগ, তা লুকিয়ে রাখার বা তা নিয়ে লজ্জা পাওয়ার একদমই প্রয়োজন নেই। সঠিক সময়ে নেওয়া সাহায্য আর পরিবারের শক্ত সমর্থন একজনের পুরো জীবন বাঁচিয়ে দিতে পারে। বিক্রমের এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারি। আর সবথেকে বড় কথা হল বাবার ভালোবাসা। বাবা ওপর থেকে যতই কঠোর হন না কেন, ভেতর থেকে তিনি ডাবের মতো হন, যিনি নিজের সন্তানের জন্য যে কোনো বিপদের সাথে লড়াই করতে পারেন। আপনাদের অমরনাথ পাটিল আর বিক্রমের এই রহস্যময় আর আবেগপূর্ণ গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি এই গল্পটি আপনাদের হৃদয়ে স্পর্শ করে থাকে, তবে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং এমনই মন ছুঁয়ে যাওয়া আর চিন্তা করতে বাধ্য করা বাংলা গল্পের জন্য আমাদের এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে এক নতুন গল্পের সাথে। ততক্ষণ নিজের আর নিজের কাছের মানুষদের অবশ্যই যত্ন নেবেন। ধন্যবাদ। জয় মহারাষ্ট্র।